এবং আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়েছে, দ্যাট অ্যাকচুয়ালি কেম ডিউ টু আওয়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড ফোকাস অন ফ্যাক্টরি। পৃথিবীতে যতই আমি বলি মিলিটারি বলো, এটা বলো, সেটা বলো, পৃথিবীতে বেশি গভর্নমেন্ট পরিবর্তন হয়, চেঞ্জ হয় অনলি জাস্ট বিকজ অফ ইনফ্লেশন। এখন আমি যদি বাংলাদেশ থেকে এই শার্টটা কিনি, ধরেন আমি 1,000 টাকা কিনতে পারবো, আমেরিকার টাকা এটা $8, কিন্তু যদি আমি আমেরিকা থেকে কিনে আমার এই শার্টটা কিনতে হবে $60। তো আপনি এখন কই যাবেন? তারা হচ্ছে ইনস্টেড অফ, মানে আমি একটা বাড়ি কিনবো, বাড়ি কিনে আমি ওখানে থাকবো, এটা করার চান 3টা বাড়ি কিনবো, একটাতে আমি থাকবো, 2টাতে বেচবো, বেচে আমি প্রফিট করবো। মিডিয়া অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট প্রেজেন্ট, কারেন্ট। ইকোনমিক্স অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ফিউচার। উনি পৃথিবীতে কয়েকটা ক্রাইসিস দেখছেন, এই ক্রাইসিসগুলো উনি খুবই 4টা ডি দিয়ে সামারাইজ করার চেষ্টা করেছেন। গুড মর্নিং ভাই। হ্যালো, গুড আফটারনুন ফ্রম হিয়ার। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? বাংলাদেশ কেমন আছে? এই তো ভালো। তুমি কি শার্টটা কি আমেরিকায় গিয়ে কিনছো নাকি? সুন্দর মনে হচ্ছে অনেক বেশি। Yes, this is an American shirt, but this is made in Bangladesh. আই নো, আই নো। তোমরা সব ভালো জিনিস নিয়ে পড়ো। আজকে ডিসকাশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো this shirt has a purpose. আচ্ছা, তাহলে তুমি এটা শার্টের বিষয় যেহেতু আসলা, তো এটার সাথে আমাদের যে আলোচনা হচ্ছিল, যে বইটা মিস্টার রুচি শর্মার The Rise and Fall of Nations: 10 Rules of Change in the Post-Crisis World by Ruchi Sharma. আমরা 5টা রুল আলোচনা করেছিলাম, আজকে 5টা আলোচনা করব। তো শুরুতেই যে রুলটা আছে, ফ্যাক্টরিজ ফার্স্ট। আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি সাথে পড়ছো, তো আসলে এটা ফ্যাক্টরিজ ফার্স্ট, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা আমাদের দেশে আসলে বা অন্য যে কোনো দেশের জন্য মিস্টার রুচি শর্মার কনসেপ্ট অনুযায়ী কিভাবে মানে তার যে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে ইকোনমিক ফোরকাস্টিং অথবা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সেইটা আমাদেরকে একটু এক্সপ্লেন করো। আমি পরে তোমার সাথে কিছু যোগ করবো আর কি। এখানের মধ্যে এই চ্যাপ্টারটা, ওই যে ফ্যাক্টরিজ ফার্স্ট যেটা আছে, যে যতগুলো দেশ পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, এবং সে প্রায় 1900 সাল থেকে বিভিন্ন দেশের উপর অ্যানালিসিস করে আসছে, যতগুলো দেশের মধ্যে সে অ্যানালিসিস করে দেখছে, যে জিনিসটা পাইছে, যে আমাদের যে অথর, যে প্রত্যেকটা দেশে যখন একটা লো ইকোনমিক সেকশন থেকে ইমপ্রুভ হয়ে গেছে, কান্ট্রিজ লাইক বাংলাদেশ, কান্ট্রিজ লাইক চায়না, কান্ট্রিজ লাইক আদার আফ্রিকান কান্ট্রিজ, তারাই গেছে যারা তাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে, ফ্যাক্টরিতে ইনভেস্টমেন্ট বেশি করছে। মানে হচ্ছে, ধরেন একটা সরকারের হাতে সুযোগ আছে বা সরকারের কাছে টাকা আছে, দ্যাট মিনস হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা আগে পর্বে যে বলতেছিলাম যে 25 to 35% ইনভেস্টমেন্ট করতে হবে একটা দেশের উন্নতি করার জন্য, গুড বিলিয়নিয়ার, ব্যাড বিলিয়নিয়ার এক্সপ্লেন করার সময়, যে এই যে এই ইনভেস্টমেন্ট আপনি 2 জায়গায় করতে পারেন প্র্যাকটিক্যালি, লেখক যেটা বলতে চাইছে। একটা করতে পারেন যেখানের মধ্যে হচ্ছে আপনি ফ্রিভোলাস সেক্টর, যেখানে হচ্ছে আপনি লাক্সারি গুড ইম্পোর্ট করতে পারেন, আপনি হচ্ছে আননেসেসারি বিশাল বড় প্রজেক্ট করতে পারেন, কনস্ট্রাকশন বিভিন্ন সময় বিভিন্ন জন করে আসতেছে। ট্রাম্প এখানে করতেছে, এখন আমরা শুনতেছি আর্ক ডি ট্রাম্প, এই ওয়াশিংটনে সে একটা নতুন মনিউমেন্ট করবে তার নামে। সো ওইরকম টাইপের যদি আপনি প্রোডাকশন করেন, যেখান থেকে ফিউচার কোনো রেভিনিউ আসবে না, ওই সকল ইনভেস্টমেন্ট দেশের জন্য খালি খারাপ আনবে, ভালো কোনো কিছু আনবে না। সেকেন্ড যেই টাইপের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেটা করছে, বাংলাদেশের যে মেইন হিউম্যান, মানে আমাদের যে রিসোর্স ছিল এবং আমাদের যেই মেইন জিওগ্রাফিক্যাল বেনিফিট ছিল, আমরা আগের পর্বে ডিসকাস করে আসছি, পিপল ম্যাটার্স। আমরা এই পিপলকে ইউজ করতে পারছি আমাদের এই গার্মেন্টস সেক্টরের মাধ্যমে, এবং আমাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশনের যে সুইট স্পট, সেটাকে ইউজ করতে পারতেছি আমি গার্মেন্টস এক্সপোর্ট করার মাধ্যমে। সো কামিং টুগেদার দিস টু পার্সপেক্টিভ, যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে যখন আমরা এই দুটাকে ইউজ করছি, আমাদের যত ইনভেস্টমেন্ট আছে মোস্ট অফ দেম এই গার্মেন্ট সেক্টরে গেছে। যখনই হচ্ছে কেউ বড় হয়েছে, আমাদের পলিটিক্যাল লিডাররাও যখন বড় হয়েছে, বা যখনই যার কাছে যত রকমের টাকা ছিল, ওইটা মানুষ ইনভেস্ট করছে গার্মেন্ট সেক্টরে, এবং সেই গার্মেন্ট সেক্টরে ইনভেস্ট করার কারণে আমাদের যে প্রথম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, হিউম্যান পপুলেশন, উই কুড ইউজ দ্যাট। আমাদের সেকেন্ড যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল, জিওগ্রাফিক্যাল লোকেশন, উই ইউজড দ্যাট। এইভাবেই আমরা, যে বাংলাদেশ যে বলে মিরাকেল, যে 1984 সাল পর থেকে বাংলাদেশের যে গ্রোথ এবং হচ্ছে আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়েছে, দ্যাট অ্যাকচুয়ালি কেম ডিউ টু আওয়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড ফোকাস অন ফ্যাক্টরিজ রাদার দ্যান অন ফ্যান্সি স্টাফ লাইক আদার কান্ট্রিজ আর ডুইং। এখানের মধ্যে লেখক মানে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসছে, যে আপনার যদি ওই মানে এই কিভাবে এই ফ্যাক্টরিতে ইনভেস্ট করলে আপনার
ইকোনমির জন্য ভালো। এখানে মেনলি ৩টা যেই ফ্যাক্টর, যে যখন আপনি একটা ফ্যাক্টরিতে ইনভেস্ট করতেছেন, আপনার ফার্স্ট এটা জব তৈরি হচ্ছে। সো সেক্ষেত্রে আপনি অনেক মানুষকে একসাথে কাজ দিতে পারতেছেন। যখন একটা ফ্যামিলিতে একটা মানুষ জব করে, সেই টাকাটা ওই ফ্যামিলি মেম্বাররা যখন ইউজ করে, আই হ্যাভ সিন when I was growing up, ওই টাকাটা ওই ফ্যামিলির এডুকেশনে খরচ হয়, ওই ফ্যামিলির মেডিকেলে খরচ হয়, ওই ফ্যামিলির ইমপ্রুভমেন্টে খরচ হয়। সো দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস a lot of families simultaneously. So that is one job. Second, you can export. যে আপনার যে হিউম্যান রিসোর্স, আপনার যে ল্যান্ড, আপনার যে জিওগ্রাফিক সুইট স্পট, ওগুলো ইউজ করে আপনি যে ডেভেলপমেন্টটা পাবেন, সেই করার পরে আপনার যে প্রোডাক্ট এন্ড সার্ভিস হবে, দ্যাট উইল বি দ্যাট কোয়ালিটি দ্যাট ইউ ক্যান এক্সপোর্ট অ্যান্ড আর্ন মোর মানি বাই ইউজিং দ্যাট ফ্যাক্টরিজ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইন দ্য ফ্রি মার্কেট, যখনই আপনার এরকম ফ্যাক্টরিজ থাকবে, আপনার ওই ফ্যাক্টরিজের সাথে আপনার ফ্যাক্টরিজের মানে হাই কোয়ালিটি ফ্যাক্টরিজ থাকবে, তখন অন্য দেশ থেকে ক্যাপিটাল আপনার দেশে আসা শুরু করবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। এফডিআর ঠিক আছে? ডিরেক্ট ডিরেক্ট ইম্প্যাক্ট সরাসরি, যে যখন আপনি ফ্যাক্টরিতে ইনভেস্ট করতেছেন, তখন বাইরে থেকে লোকজন আসবে। যেমন আমাদের ক্ষেত্রে বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা আসছে। বিভিন্ন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, H&M, এখানে লিভাইস, ওই যে আমি যে কোম্পানি শার্ট পরতেছি পেরিয়ালিস, সেটাও ওখানে বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করে, এবং ওখানে গিয়ে দেখতেছে যে না, দে হ্যাভ গুড ইনফ্রাস্ট্রাকচার, দে হ্যাভ গুড ফ্যাক্টরিজ, দে হ্যাভ গুড হিউম্যান রিসোর্স। দেন ইফ উই গিভ আওয়ার অর্ডার দেয়ার, উই উইল গেট হাই কোয়ালিটি প্রোডাক্টস, অ্যান্ড বাংলাদেশ হ্যাজ প্রুভেন দ্যাট। এই কারণেই বাংলাদেশ, যদি একটা ছোট্ট কান্ট্রি, ওয়ার্ল্ডের আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারার বাংলাদেশ হচ্ছে, আফটার চায়না। সো এই যে একটা ৩টা রিজন, এই ৩টা রিজনের কারণে আপনার ফ্যাক্টরিতে যাইতে হবে। কিন্তু আরেকটা রিজন আছে, যেটাকে আমি সাইনার্জি বলি। এখানে লেখক বলতে চাচ্ছে যে গুড বিঞ্জ, যে আপনি যখনই কোনো একটা ফ্যাক্টরিসের দিকে যাবেন, দ্যাট ক্রিয়েটস এ গুড বিঞ্জ অফ ইনভেস্টমেন্ট ইন দ্য ইকোনমি। কিভাবে? ধরেন আপনি ইনভেস্ট করলেন ফ্যাক্টরিতে, তো ফ্যাক্টরিতে গেলে ইনভেস্ট করলে চলবে? ওই ফ্যাক্টরি চালানোর জন্য আপনাকে ইলেকট্রিসিটি আনতে হবে। আপনার ওই ফ্যাক্টরিকে থেকে মালটা মানে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য আপনার রোড বানাইতে হবে। আপনার ওখানে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন। সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার। সো যখন আপনি ফ্যাক্টরিতে ইনভেস্ট বেশি করবেন, তখন ওই ফ্যাক্টরিকে চালানোর জন্য যে সাপোর্টিং ইন্ডাস্ট্রি আছে, ওগুলোর মধ্যে বড় বড় ইনভেস্ট আসে, সেখানে আরো জব ক্রিয়েশন হয়। সো দ্যাট ইজ কল্ড এ গুড ইনভেস্টমেন্ট বিঞ্জ, যেটার মাধ্যমে একটা দেশ একটা লোয়ার যে সোসাইটি, লোয়ার যে ইনকাম স্ট্যান্ডার্ড, ওখান থেকে তাড়াতাড়ি উপরের দিকে চলে আসে। সো এখানের মধ্যে গুড বিঞ্জের যে ব্যাপারটা, এই গুড বেঞ্জের এক্সাম্পল হিসেবে লেখক বলছে, আমরা সবাই জানি লেখক মানে এই কান্ট্রিগুলো, যেটা যে জার্মান, যে তাদের যে গুড বিঞ্জের কারণে তারা গাড়ি তৈরি করবে, এই কারণে এন্টায়ার জার্মান ওয়াইজ দে ওয়ার ডেভেলপিং। কলম্বিয়া ইজ এ গুড এক্সাম্পল হিয়ার, যে যেখানের মধ্যে নতুন নতুন হাইওয়ে তৈরি হয়েছে জাস্ট টু মানে ক্রিয়েট লিঙ্কস বিটুইন টু ডিফারেন্ট রিজিয়ন্স। মানে ধরেন আপনি বাংলাদেশে যদি আপনি গার্মেন্টসের কথা চিন্তা করেন, আপনি যখন ইপিজেড বানাই আমরা বিভিন্ন জায়গায়, স্পেশাল প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, আমাদের যে ওই ফ্যাক্টরিতে যদি আমরা ইনভেস্টগুলো করি, ওই ফ্যাক্টরিকে কানেক্ট করার জন্য আমরা রোড সুন্দর রাখি। এবং ইন্টারেস্টিংলি আমিও দেখছি যে আমি যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, আমি যে কোম্পানিতে কাজ করতাম, এই কোম্পানির ইপিজেডে প্লট ছিল যে চট্টগ্রামে। তো ওখানে গিয়ে আমরা যখন দেখছি, আমাদের গার্মেন্টস থেকে ইনিশিয়েটিভ নেওয়া হতো যে সামনে যে রোডটা আছে, এটা যাতে খারাপ না হয় কখনো। প্রেস্টিজ ইস্যু, বায়াররা যখন আসে ফ্যাক্টরি ভিজিট করতে, যদি আপনার রাস্তা খারাপ থাকে, তাহলে তো আমাদেরকে একেবারে অর্ডার দিবে না। তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের সুবিধা। সো এই যে আপনি যখন ওই জায়গাতে মানুষ ইনভেস্ট করে, আপনার যে আশেপাশের মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট, এগুলো হইতে থাকে। অ্যানাদার সাইডের টোটালি পজিটিভ, যেটা আমি বইয়ের মধ্যে বলে নাই বাট ইমপ্লাইড ছিল, বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন, যখন আমরা এই গার্মেন্টসের মাধ্যমে আনছি, দেখেন আমাদের কিন্তু ওই যে ফিমেলদেরকে আমরা নিয়ে আসছি ঘর থেকে কাজ করার জন্য, ফ্যাক্টরিতে ইনভেস্ট হওয়ার কারণে একমাত্র। মানে এই যে ভিজনটা আমরা প্রপারলি ইউজ করতে পারছি। কত আমরা যদি খালি চিন্তা করি যে গার্মেন্টস এর ইম্প্যাক্ট শুধুমাত্র যে আমরা জব তৈরি করছি অথবা এক্সপোর্ট করছি, ইটস নট। আপনার 1984 সালের পর থেকে মহিলারা যে আসছে, দে গট এডুকেটেড, তারা নিজেরা অ্যাওয়ার হয়েছে, তারা নিজেদের ফ্যামিলিকে অ্যাওয়ার হয়েছে। আমি জানি বাংলাদেশ যদি কোনো সময় ডেভেলপ কান্ট্রি যায়, একমাত্র বাংলাদেশের মহিলাদের জন্য। প্রত্যেকটা ঘরে একটা করে মা আছে, যারা হচ্ছে তাদের সংসারটাকে এত সুন্দরভাবে গড়ে তুলতেছে, বাংলাদেশের ফিউচারটাকে, যে বাংলাদেশের ফিউচার আমি খুবই ভালো দেখি ওই পার্সপেক্টিভ থেকে। তো এই সকল কিছুই রিলেটেড কোথায় শুরু হয়েছে, কোত্থেকে? যখন আপনি ফ্যাক্টরিতে ইনভেস্ট করবেন। সো দ্যাট ইজ দ্য ফিলোসফি, যে যখনই একটা গভর্নমেন্টের কাছে টাকা থাকবে, গভর্নমেন্টের কাছে একটা বেনিফিট থাকবে, বা গভর্নমেন্টের কাছে সারপ্লাস থাকবে, গভর্নমেন্ট কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে, দ্য ফার্স্ট প্রায়োরিটি দ্যাট শুড গেট ইজ দ্য ফ্যাক্টরিজ। আচ্ছা, আমি তাহলে করেন, হ্যাঁ, যদি আপনি বাইরে যান, তাহলে আপনার ওয়েস্টেড মানি হবে। জি ভাই।
আমি যেটা এড করতে যাচ্ছি যে মিস্টার শর্মার যে থিওরিটা তোমার সাথে আমি একটু অ্যাড করে বলি যে উনি বলছেন যে ফ্যাক্টরিজ ফার্স্ট, এটাতে মিন করছে যে দেয়ার আর সেভারাল স্টেপস অফ ডেভেলপমেন্ট। প্রথমে আসে আমাদের এগ্রিকালচার, আমরা এর আগে বলেছি যে একটা তোমার দেশ এখানে এগ্রিকালচার সিস্টেম আছে, কিন্তু এগ্রিকালচার হচ্ছে কি যদি তুমি লেবার ওখানে কাজ করো বা যাই করো এটার প্রোডাক্টিভিটি ইজ মার্জিনাল আর কি, খুব বেশি না। কিন্তু এটাকে যদি পরবর্তী স্টেপটাই হচ্ছে যে তুমি যদি ফ্যাক্টরি দিতে পারো, ফ্যাক্টরিতে গেলে কি হবে, লোকজন প্রচুর লোকজন কাজ পাবে, জব তৈরি হবে। তুমি যেটা বললা যে আরও যে সাইড চেইন যেই স্পিল ওভার ইফেক্টের মাধ্যমে অন্য অন্য ইন্ডাস্ট্রি যেমন গার্মেন্ট হয়েছে, সাথে তোমার এখানে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিটা মোটামুটি কাজ করছে, পোর্টেও এখানে কাজ হচ্ছে। এই যে তোমার স্পিল ওভার ইফেক্টটা এটাও বেশি ইম্পর্টেন্ট। গার্মেন্টের সাথে পেইন্টিং আছে, এটা আছে সেটা আছে, তারপরে তোলা কিনে নিয়ে আসা, তারপরে ওইটা আবার স্পিনিং করা, মানে অনেক বিষয় থাকে আর কি, একটার সাথে একটা জড়িত থাকে, যেটা বাংলাদেশে হচ্ছে। তো শর্মা বলছে যে এখন এর পরের ধাপটা যেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং, এর পরের ধাপ হচ্ছে যে তোমার একদম টপ লেভেলের যেটা আমরা সার্ভিস বলি আর কি, অর্থাৎ এগ্রিকালচার, ফ্যাক্টরি, তারপর হচ্ছে তোমার লাইট ইঞ্জিনিয়ারিং, বা তারপর হচ্ছে সার্ভিস সেক্টর আর কি। এখন সে বলতেছে যদি কোনো কান্ট্রি এই জিনিসটা মিস করে তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে। একটা হচ্ছে যেমন ইন্ডিয়ার কথা বলছে মিস্টার রুচি শর্মা, তো ইন্ডিয়ান আমেরিকান, তো উনি বলছেন ইন্ডিয়া মানে ওই ফ্যাক্টরিটা মিস করে গেছে আর কি, ওরা সরাসরি এগ্রিকালচার থেকে ডিরেক্টলি কনভার্ট হয়েছে সার্ভিসে, যার কারণ হয়েছে কি ওইখানে প্রপারলি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় না। কারণ সার্ভিস সেক্টর দিন শেষের প্রবলেমটা কি হয়, সার্ভিস সেক্টর হচ্ছে ইউ নিড হাইলি স্কিলড ম্যান পাওয়ার, যেটা তোমার ইউনিভার্সিটি এডুকেশন লাগবে আর কি, ইউ গ্যাট টু নো আ প্রপার ল্যাঙ্গুয়েজ, স্কিল, সামথিং ডিফারেন্ট লাগবে। এইটা একটা ডেভেলপিং নেশনের পক্ষে এত পরিমাণ পাওয়া সম্ভব না। তুমি যদি সত্যিকার অর্থে সব মানুষকে কাজে লাগাতে যাও তাহলে তোমাকে ফ্যাক্টরি বানিয়ে দিতে হবে, যে তোমরা এখানে কাজ করো, দেন দ্য নেক্সট স্টেপ উড বি লাইক সার্ভিস সেক্টর। তো উনি বলছেন যে এইটা খুবই ভালনারেবল। ধরো সার্ভিস সেক্টর হলে এটা রিস্কের মধ্যে পড়ে যায়, যে সাম প্রবলেম আসতে পারে। ধরো ট্যুরিজম ইজ এ ভেরি বিগ সার্ভিস সেক্টর, কিন্তু হঠাৎ করে ধরো কোভিড হলো অথবা কোনো একটা প্রবলেম হলো, তো দেখবা যে ওইখানে ট্যুরিজম বন্ধ হয়ে গেল কোনো কারণে আর কি, তাহলে তো ওই পুরো দেশের ইকোনমি মানে সাফার করবে আর কি। সুতরাং overly reliant on service sector or premature transfer from agriculture to service sector, he's said that it's risky. সো আমাদের যেটা উচিত হবে যে কোনো কান্ট্রি যখন এগ্রিকালচার আছে এরপর থেকে সে যাবে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরিতে, তারপরে যাবে সার্ভিস সেক্টরে। আরেকটা হচ্ছে যে তোমার উদাহরণ হিসেবে তিনি আরো কয়েকটা কান্ট্রির কথা বলেছেন যে আমরা যাদেরকে মানে একদমই গুরু মানি, সাউথ কোরিয়া, তাইওয়ান, চায়না, এদের কিন্তু এই একটার পর একটা স্টেপ ধরে ধরেই তারা আগাইছে, তারা কোনো স্টেপ মিস করে নাই। এই যে 50-60 দশকের দিকে এই যে সাউথ কোরিয়া, চায়না বা তাইওয়ান এরকম আমাদের চেয়েও গরিব ছিল আর কি, ওদের নিয়ে আমরা সবাই হাসাহাসি করতো আর কি, সারা ওয়ার্ল্ডে তারা লাফিং স্টকে ছিল। এটা হচ্ছে ভাঙাচোরা, তাইওয়ান ইজ এ বাস্কেট, সাউথ কোরিয়া রেড হোল, এর থেকে কিছু ঢুকতে আর বের হয় না আর কি, মানে এরকমই কিন্তু তাদের ইমেজটা ছিল। বাট দে ওয়েন্ট থ্রু আ প্রপার প্রসেস অ্যান্ড দে কেম আউট অ্যাজ এ এশিয়ান টাইগার অর সামথিং লাইক বিগ ইকোনমিক পাওয়ার আফটার লাইক 40-50 ইয়ার্স রাইট এট দিস মোমেন্ট। এটা হয়েছে বিকজ দে ফলোড দ্য প্রসেস। আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু দেশ আছে, যেমন ধরো তুমি ব্রাজিল, আর্জেন্টিনা, আমরা তো খুবই চিনি, এটা তো আমাদের আপন ভাই দুইটা দেশ আর কি ঠিক আছে। তো এদের এদের প্রবলেমটা অন্য জায়গায় হয়েছে, এরা তাদের পটেনশিয়ালিটি ছিল বা এখনো আছে, বাট তারা এই ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরিতে মিস করে গেছে। আর্জেন্টিনা কিন্তু একটা সময় ইভেন আনটিল 1950 অর্থাৎ মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বেশ উন্নত দেশ ছিল। তো ওদের ছিল এগ্রিকালচারটা ভালো ছিল, তারপরে তোমার ওরা বিফ ইন্ডাস্ট্রি ভালো করলো। ওই সময় যখন স্টিমের মাধ্যমে যখন রেফ্রিজারেটর চালু হয়ে গেল, তখন তারা সারা ইউরোপে বিফ এক্সপোর্ট করে করে তারা মোটামুটি বেশ ভালো ইকোনমি গ্রো করছে, বা অন্য তাদের কিছু এগ্রিকালচারাল প্রোডাক্টস আছে। কিন্তু পরবর্তীতে যখন তাদের দে অট টু কনভার্ট ইনটু এগ্রিকালচার টু ফ্যাক্টরিজ, দে কুডন্ট ডু দ্যাট, এবং আফটারওয়ার্ডস দে সাফার্ড টেরিবলি। সেম কেস হয়েছে ব্রাজিলের ক্ষেত্রে। ব্রাজিল যেটা করেছে যে তারা ওই যে ওভারলি রিলায়েন্ট অন দেয়ার অরিজিনাল প্রোডাক্ট, সুগার, সয়াবিন, এরকম জিনিসগুলো, এরা এর থেকে বেরিয়ে হতে পারে না। এরা যেহেতু ইনভেস্ট করে রোড, পোর্ট, ইনফ্রাস্ট্রাকচার করবে, ওইখানে আবার ম্যানুফ্যাকচারিং হাব হবে, ম্যানুফ্যাকচার করবে, এগুলোতে যায় নাই। যার কারণে ব্রাজিল মানে কি অলওয়েজ হ্যাভ বিন ভেরি পটেনশিয়াল, বাট দে কুডন্ট ক্যাপিটালাইজ দ্য পটেনশিয়াল আনটিল নাও। মানে এই ধরনের প্রবলেমগুলো তারা অলওয়েজ সাফার করেছে আর কি। এখন একটা মানে যদি একটা ম্যানুফ্যাকচারিং হয় তাহলে এখানের ইকোনমিক ইম্প্যাক্টটা কি হয়, যে তোমার ইনকাম বাড়বে লোকজনের, এগ্রিকালচারের চেয়ে যে তোমার ম্যানুফ্যাকচারিং জবের ইনকাম বেশি আছে, ইউ নো অ্যাবাউট দ্যাট। তারপরে তোমার ইনকাম হলে কি হবে, সেভিংটা বাড়বে, অ্যান্ড দেন কি হবে যে তোমার স্কিল ডেভেলপ হবে। এই তিনটা জিনিস হয়ে গেলে তো নেক্সট স্টেপ তো এমনি অটোমেটিকলি চলে আসে আর কি। তোমার স্কিল হয়ে গেল, তোমার সেভিং হয়েছে, ইনকাম আছে, এন্ড ইউ ক্যান ইনভেস্ট, দেন ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট টু ডু। তুমি বেড়া ইন্ডাস্ট্রি করতে পারবা, মোর হাই টেকনিক
অথবা লাইট ইঞ্জিনিয়ারিং বলো, অথবা তুমি চাইলে পরবর্তীতে তোমার যেহেতু ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি আছে, ইউ ক্যান গো ফর সার্ভিস সেক্টর। এইটা হচ্ছে মিস্টার শর্মার কনসেপ্ট আর কি। সো হি থিঙ্ক দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট স্টেপ বাই স্টেপ ফর এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন তুমি আমাকে বলো ইনফ্লেশন নিয়ে মিস্টার শর্মার প্রপার একটা ফাউন্ডেশনাল discussion রয়েছে. So how do you evaluate his discussion in the book about the inflation? He named this fancy chapter as the price of onions. তো পেঁয়াজের দাম, পেঁয়াজের দাম তো কিভাবে ইম্প্যাক্ট করে একটা দেশে? মানে এটা শুনতে একটু খারাপ লাগে বা একটু সিলি মনে হয় দা উই আর টকিং অ্যাবাউট দ্য প্রাইস অফ অনিয়ন্স, বাট লেখক কিন্তু খুবই সিরিয়াস ছিল। লেখক বলতেছিল যে অনিয়ন মনে হইতে পারে যে একটু সাইড ভেজিটেবল অর সামথিং স্পাইস, কিন্তু ইন্ডিয়াতে পুরো গভর্নমেন্টের পতন হয়ে গেছিল এই অনিয়নের প্রাইসের কারণে। সো দ্য প্রাইস অফ অনিয়ন্স এর মাধ্যমে সেই যেই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছে, দ্যাট ইজ অ্যাবাউট ইনফ্লেশন। সো হোয়াট ইজ ইনফ্লেশন? ইট ইজ মিনস যে আপনার কোনো কিছুর দাম তাড়াতাড়ি বেড়ে যাওয়া, সো প্রাইস ইনক্রিজিং ফাস্ট। এখন কোনো একটা যদি ধরেন আমার যে বেকারির এক্সাম্পলটা নিয়ে আসি, আমি যে একটা কেক বানাইলাম, মানে আমি যে কেকটা বানাইছি আজকে, আমার যেই এই কেকটা আমি আজকে ধরেন 10 টাকায় সেল করি, আমার হঠাৎ করে কি হলো, আমার আশেপাশে যতগুলো মানুষ আছে তাদের হচ্ছে ইনকাম বেড়ে গেল। মানে আমি যে এলাকায় জব করি ওই ইনকাম বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, এখন আমি তো কেক বানাই 10টা, প্রতিদিন বেচছি 10 টাকা করে, আমার মা দিনে 100 টাকা ইনকাম হলে আমার হ্যাপি। কিন্তু আমার এখন এই ডিমান্ড 20 জন করতেছে, যে মানে এখন 20 জনের কেক লাগবে, কিন্তু আমার কাছে আছে 10টা। তো এরা দুজনে পারাপারি করে মারামারি করে আমার এটার প্রাইস ধরেন বাড়ায় দিল, কারণ তাদের পকেটে টাকা আছে, তারা কেকের জন্য 20 টাকা দিতে পারে। তো যখনই তারা 20 টাকা আমাকে করে দিচ্ছে, তাহলে আমার কিন্তু বাইরে গেল 200 টাকা। তাই আমার কিন্তু সেম 100 টাকার জিনিস আমি সাডেনলি মানুষের ইনকাম বেড়ে যাওয়ার কারণে আমি পাইতেছি 200 টাকা। ইজ ইট ইভেন লাইক, মানে এটা কি ভালো বা খারাপ? কোশ্চেন এখানে ভালো বা খারাপের জন্য না, কোশ্চেন এখানে আসতেছে যদি আমি এটা করি, আমি যদি আমার প্রাইসটা বাড়াই, আরো যে 10টা মানুষ ছিল যারা একটু আমার কেকটা খাইতে পারতো 10 টাকায়, এই মানুষগুলো এখন আর এগুলো খাইতে পারবে না। সো যেহেতু তারা এখন আর কেক খাইতে পারবে না, তারা এখন আমার বেকারিকে হেট করবে, আমার বেকারিকে আগুন লাগাই দিবে। সো এই যে আইডিয়াটা, কনসেপ্টের মাধ্যমে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যখন কোনো একটা দেশের ভিতরে আপনি ডেভেলপমেন্ট করতেছেন, গ্রোথ করতেছেন, এই গ্রোথের একটা সাইড এফেক্ট হচ্ছে মানুষের ইনকাম বাড়বে। আর যখনই মানুষের ইনকাম বাড়ে, তখন সে যে প্রোডাক্ট বা জিনিসপত্র কিনতেছে সে একটু বেশি দামে কিনতে পারে, এবং যখন সে বেশি দামে কিনে তখন প্রাইস ইনক্রিজ হয়। প্রাইস ইনক্রিজ হলে একটা সার্টেন গ্রুপ অফ দ্য সোসাইটি, তারা এটার সেক্ষেত্রে মানে উন্নতি হয় না, এবং দেশের ভিতরে প্রবলেম ক্রিয়েট হয় এবং দেশের ইকোনমিক গ্রোথ কমে যায়। সো দ্যাট মিনস দ্য রাইটার ইজ অ্যাকচুয়ালি সেইং, রুচির শর্মা এখানে যেটা বলতেছে যে ইনফ্লেশন ইজ ক্যান্সার ফর এ কান্ট্রি। আস্তে আস্তে ও কি করবে, ওই দেশকে একেবারে ধ্বংস করে দিবে। তো ওই মানে ইন্ডিয়ার এক্সাম্পল যদি আপনি দেখেন, যে ইন রিসেন্ট হিস্ট্রি যেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে এসেনশিয়াল প্রোডাক্টস ছিল, যেমন অনিয়ন, পোটেটো, বাটার, এগুলো হচ্ছে একটা সিরিয়াস পলিটিক্যাল ইস্যু। কোনো কিছু হইলেই এই দামের কারণে মানুষ সরকার চেঞ্জ করে দিত। আমেরিকার ক্ষেত্রে কি হয়েছে, 2024 সালের যে ইলেকশন হইল, এই ইলেকশনের মধ্যে মেইন টপিকটাই ছিল প্রাইস। আপনি যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পারফরমেন্স দেখেন ইন টার্মস অফ ইকোনমিক ইন্ডিকেটরস, ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট, ইন টার্মস অফ জবস, ইন টার্মস অফ এভরিথিং, দে হ্যাভ ডান এ ফেনোমেনাল জব ফ্রম 2020 to 2024। কিন্তু আমেরিকার মানুষ একজনও হ্যাপি ছিল না বাইডেনের প্রতি। বুঝতে পারছি। কারণ হচ্ছে বাইডেন, ওই যেহেতু এই সকল হয়েছে, বাইডেন অনেক বেশি টাকা প্রিন্ট করছে, সে ইনফ্রাস্ট্রাকচার বিল নিয়ে আসছে, সে হচ্ছে মানুষের জন্য জব ক্রিয়েট করছে, সে হচ্ছে ইকোনমির মধ্যে যত স্টেট ছিল যাদের মধ্যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছিল না, সেখানে গিয়ে সে হচ্ছে নতুন নতুন বিল দিছে। এতে কি হয়েছে, ওই সকল এরিয়ার মানুষের ইনকাম বাড়ছে, কিন্তু সাথে সাথে ইনফ্লেশনও বাড়ছে। আর এই ইনফ্লেশনের বাড়ার পেছনে কারণ ছিল যে কোভিডের সময় অনেক বেশি টাকা দিয়েছে মানুষকে ফ্রিতে। সো এই যে টাকাগুলো জমছে, তারপর হচ্ছে বাইডেন আবার এসে ইনিশিয়েটিভ নিছে, আবার টাকা জমছে, এই জমার কারণে ইনফ্লেশন ওয়েন্ট টু লাইক 12%। এতে কি হয়েছে, মানুষের পকেটে সমস্যা, সে গিয়ে বাজার করতে পারে না। এই কারণে তারা চয়েস করছে ট্রাম্প নেক্সট ইলেকশনে, মনে করছে যে ট্রাম্প ইজ ইকোনমিক জিনিয়াস, ও মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়, সে হচ্ছে ট্রাম্প হচ্ছে তাদের জন্য কিং অথবা গড। ওই এখন ট্রাম্পই হচ্ছে তাদের প্রফেট। আসার পরে এখন কি হয়েছে, দাম আরো বাড়ছে।
ট্রাম্প যে ইনিশিয়েটিভগুলো নিছে দ্যাট ওয়াজ অ্যাগেইনস্ট দ্য প্রাইস অফ অডিয়েন্স, যে সে ইনফ্লেশন বাড়ানোর জন্য সে ট্রেড বন্ধ করে দিয়েছে, ট্রেডের উপরে ট্যারিফ আনছে, তো অটোমেটিক্যালি আপনার ইকোনমির মধ্যে প্রাইস বেড়ে যাবে। সে হচ্ছে অন্যান্য দেশের সাথে সম্পর্ক খারাপ করছে, সে হচ্ছে বিভিন্ন জায়গার ভিতরে রিটেলেটরি স্টেপস নিচ্ছে আননেসেসারি। সো যতগুলো স্টেপ সে নিচ্ছে, সে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে লোয়ার ইকোনমির কাছ থেকে টাকা নিয়ে রিচের কাছে দিচ্ছে। রিচ কিন্তু টাকা খরচ করে না, টাকা খরচ করে কিন্তু পোর। আর আপনি যদি পোর থেকে টাকা নিয়ে রিচকে দেন, রিচ উইল নেভার ইউজ দ্যাট মানি, দ্য ইকোনমিতে টাকাটা আসবে না, সে জমা থাকবে, সে বিলিয়নিয়ারের মালিক হবে, কিন্তু সে তো টাকা খরচ করতে পারে। একজন মানুষকে বিলিয়ন ডলার খরচ করতে পারে। সো এই কারণে যেটা হচ্ছে, এখন আবার আমেরিকার ভিতরে যে আজকে নো কিংস প্রোটেস্ট চলতেছে আমেরিকাতে, যে ওই ট্রাম্পের এগেনস্টে, এই সকল কিছুর মাধ্যমে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে ইনফ্লেশন ইজ সামথিং দ্যাট দ্য গভর্নমেন্ট নিডস টু বি অলওয়েজ অন টপ অফ, যাতে তারা কখনোই সেটা মানে প্রাইসটা খুব তাড়াতাড়ি যাতে আপনার কন্ট্রোলের বাইরে চলে না যায়। যদি আপনার মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, দেন দ্যার উইল বি chaos ইন দ্য ইকোনমি। যখন কোনো chaos হয়, তখন ওই ইকোনমির ক্ষেত্রে আপনার তাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট হচ্ছে স্টপ হয়ে যাবে। সো দিস ইজ দ্য পয়েন্ট আই থিঙ্ক দ্য রাইটার ওয়াজ ট্রাইং টু সে। আপনার যদি কোনো এক্সাম্পল দেওয়ার থাকে আপনি এখানে অ্যাড করুন। এক্সাম্পলটা হচ্ছে প্রথমেই উনি যেহেতু ইন্ডিয়ান, উনি একটা এক্সাম্পল বলেছেন যে মনমোহন সিং অ্যাজ ইন টার্মস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হি ডিড ফেনোমেনাল। সে, আমি বলবো যে ইন্ডিয়ান মডার্ন ইকোনমি, মার্কেট ইকোনমির সে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার। বাট সে যখন তোমার টানা 10 বছর গভর্নমেন্টে ছিল, প্রথমে তো ছিল অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার, হি ডিড রিয়েলি ওয়েল। ইভেন আফটার ওয়েন হি ওয়াজ এ প্রাইম মিনিস্টার, দ্য ফার্স্ট tenure of প্রাইম মিনিস্টার, হি ডিড এক্সেপশনালি ওয়েল। বাট প্রবলেম হয়ে গেছে কি, ও তো আসলে টেকনোক্রেট, হি ইজ নট এ প্রপার পলিটিশিয়ান। উনি আজকে মার্কেটের খবরটা ভালোভাবে বুঝতো না আর কি, জানতো না, এবং পরবর্তীতে সেকেন্ড টার্মে গিয়ে ইনফ্লেশন 10-এর উপরে চলে গেছে। এখন যতই ডেভেলপমেন্ট হোক, দিন শেষে মানুষের কাছে টাকা পয়সা দিয়ে যখন বাজার করতে না পারবে, তখন তারা খেপে যায় আর কি। এরপরে তারা এমনভাবে মনে করো যে কংগ্রেসকে ওখান থেকে বিদায় করে দিচ্ছে, যে এরা আর কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। দে আর সাফারিং জাস্ট বিকজ অফ দ্যাট টাইম, যে ওই সময় তোমার ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারে না, পিপল তখন তাদের উপর খুবই বিরক্ত হয়ে গিয়েছিল আর কি। এটা হচ্ছে তার একটা পলিটিক্যাল এক্সাম্পল। এর বাইরে তুমি যদি দেখো যে এই প্রবলেমগুলোতে, যে আবার বললাম ব্রাজিল, আর্জেন্টিনা, তারা এই তোমার 70s 80s দিকে প্রবলেমে পড়ে তারা গভর্নমেন্টই স্টেবল হতে পারে না। একটার পর একটা গভর্নমেন্ট আসছে, যা পৃথিবীতে যতই আমি বলি মিলিটারি বলো, এটা বলো সেটা বলো, পৃথিবীতে বেশি গভর্নমেন্ট পরিবর্তন হয়, চেঞ্জ হয় অনলি জাস্ট বিকজ অফ ইনফ্লেশন। যে যারা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে, পিপলকে সস্তায় জিনিস খাওয়াতে পারে, তাদের উপর পাবলিক হ্যাপি থাকে। যেই কারণে হয়, কারণ সামটাইমস হচ্ছে কি, একবার যে হঠাৎ করে সারা দুনিয়াতে ওয়ার্ল্ড প্রাইস অনেক ফল করলো, তখন তো কমিউনিটির অনেক তোমার প্রাইস কমে যাবে। তো এই বেনিফিটটা কে পায়? ইনকামবেন্ট যে গভর্নমেন্টটা থাকে, ওই সময় এই বেনিফিটটা পায়। সে বলে যে ইটস মাই পলিসি দ্যাট আই মেড এভরিথিং চিপার ফর ইউ। বাট আলটিমেটলি তো আমরা তো জানি, অন্যরা তো জানে যে আসলে ঘটনাটা কি। স্টিল পিপল আর হ্যাপি বিকজ দে গট দেয়ার ফুড ইন এ চিপ প্রাইস, এবং তারা পরবর্তীতে ওই গভর্নমেন্টকেই সাপোর্ট করছে। দেখা যাচ্ছে যে যখনই ইনফ্লেশন কন্ট্রোল ছিল, ওরা কিন্তু যে কোনো ওই পার্টি, ওই গভর্নমেন্ট অলওয়েজ সেকেন্ড টার্ম, থার্ড টার্ম পর্যন্ত গিয়েছে। ইভেন সাম কেসেসে অনেক অটোক্রেট গভর্নমেন্ট ছিল, যারা ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোল করার কারণে অত ওইভাবে রেভলিউশন হয় না আর কি। ঠিক আছে, এটা তুমি মানে একদম সাউথ কোরিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে বাংলাদেশ, জিম্বাবুয়ে, তোমার ভেনেজুয়েলা, সবকিছু মিলে তুমি এটা রিলেট করতে পারবা আর কি। সবকিছু তার বলার দরকার নেই আর কি। আরেকটা হচ্ছে যে তোমার এই ইনফ্লেশনটা আসলে কন্ট্রোলটা হবে কিভাবে? ইনফ্লেশন কন্ট্রোলের আইডিয়াটা আসতেছে তোমার মেইনলি তোমার সেন্ট্রাল ব্যাংকের ইন্টারভেনশন থেকে। যে এখন দুনিয়াতে যত যাই বলো, সেন্ট্রাল ব্যাংক মানি প্রিন্ট করে, এটা করে, সেটা করে, কিন্তু কোনো সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে যদি বলা হয় যে তোমার কাজ কি, ও বলবে যে আমি বলি ইনফ্লেশন কন্ট্রোল করি, আমি আর কিছু করি না আর কি। আসলে কিছু করে না। তুমি দেখো সারা দুনিয়াতেই ইনফ্লেশন কন্ট্রোল ছাড়া সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কোনো কাজ নাই। যে গভর্নর এটা করে দিতে পারবে সে হচ্ছে বস গভর্নর, আর যে পারবে না সে হচ্ছে লুজার গভর্নর। ঠিক আছে, এবং এই কারণেই তোমার 80s দিকে, লাস্ট সেঞ্চুরি 80s দিকে ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি নিউজিল্যান্ড কয়েন দ্য কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক, এবং আফটার দ্যাট এভরিওয়ান টুক ওভার দ্যাট কনসেপ্ট। সবাই এটাকে আরোপ করছে। এবং এখন তো মনে করে যে যেমন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকবে, এরকম ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকিং সেন্ট্রাল ব্যাংক থাকবে, এটা ওয়ান অফ দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং এটা কিন্তু প্রপারলি তোমার ফলো করা হয়। এবং দেখবে যে আমেরিকাতে ফেডকে কিন্তু খুব বেশি তোমার ট্রাম্প মানে নাড়াইতে পারে না, কারণ হচ্ছে ওদের ফেডটা মোটামুটি একটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে চলে। সারা দুনিয়াতে ডেভেলপ বুন্দেস ব্যাংক ইন জার্মানি, তারাও কিন্তু এই কাজটা আছে, এবং তারা এই ইনফ্লেশন নিয়ে সবসময় সিনসিয়ার থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইফ ইউ হ্যাভ গ্রোথ অ্যান্ড ইফ ইউ হ্যাভ ইনফ্লেশন, যদি ইনফ্লেশন টানা 5 বছর তোমার কন্ট্রোলের বাইরে থাকে, দেখবে যে তোমার গ্রোথ স্লো হয়ে যাবে, গ্রোথ আর ওইটা থাকবে না আর কি। অথবা তুমি যদি 5 বছর ইনফ্লেশন কন্ট্রোল না করতে পারো, তাহলে তুমি যে এক্সপেকটেশন নিয়ে গ্রোথ চাচ্ছ সেটাও হবে না। অর্থাৎ দুইটা একসাথে হবে না আর কি, একটা কমাইতে হবে, একটা বাড়াইতে হবে। অ্যাপারেন্টলি 1-2 বছর চলবে, কিন্তু 5 বছর 7 বছর এটা লং রানে ফল করবে।
এটা হচ্ছে রুচির শর্মার একদম ওয়ান অফ দ্য কোর থিওরিজ আর কি। এবং সে বলছে যে এনি হাউ প্রাইস হ্যাজ বিন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ইকোনমি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট উইল বি মোর ইম্পর্টেন্ট ইন দ্য কামিং ফিউচার। সে এটাই প্রপোজ করছে আর কি। এখন তোমার কাছে আমি জানতে চাইবো সে এর পরবর্তীতে তোমার কয়েন বা মুদ্রা বা তোমার তোমার রেসপেক্টিভ কান্ট্রির যে তোমার টাকা বা মানি থাকে বা ডলার থাকে, এইটার তোমার ওয়েটটা, অর্থাৎ এটা চিপার নাকি এটার, আমি যদি ডলারের এগেন্সে টাকার ভ্যালু বাড়াই বা রুপির ভ্যালু বাড়াই, এইটা আসলে কান্ট্রিকে কীভাবে ইম্প্যাক্ট করবে, অথবা যদি না বাড়ে তাহলে কীভাবে ইম্প্যাক্ট করবে, অথবা আমি বেশি বাড়াই ফেললাম তাহলে কি ইম্প্যাক্ট করবে, আবার আমি বেশি মনে করি সস্তা দিয়ে দিলাম আর কি, তাহলে কীভাবে ইম্প্যাক্ট করবে। সো তুমি এটা একটু আমাকে গুছায় বলো আর কি। লেখকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সে বলতে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে চিপ ইজ গুড। মানে হচ্ছে সে বলতে চাচ্ছে চিপ কথাটা শুনতে খারাপ হইলেও ইফ এ কান্ট্রি ইজ চিপ দেন দিস ইজ গুড ফর দ্য কান্ট্রি। ওকে, এখানে যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই যে হোয়াট দ্য অথর অ্যাকচুয়ালি মেন্ট বাই এর, একটা সিম্পল এক্সাম্পল নেই। যে কোনো একটা কান্ট্রি যদি আপনি কান্ট্রিটাকে একটা শপিং সেন্টারের সাথে তুলনা করেন, যে ধরেন বাংলাদেশ হচ্ছে একটা বড় শপিং সেন্টার। এখন এই যে আমি যে শার্ট পরতেছি, এই শার্টটা আমি কি বাংলাদেশ থেকে আমার কেনা উচিত নাকি আমার আমেরিকা থেকে কেনা উচিত? আমি অ্যাজ এ কনজিউমার আমি চিন্তা করবো আমি যে জায়গায় একটু কমে পাই। এখন আমি যদি বাংলাদেশ থেকে এই শার্টটা কিনি, ধরেন আমি ১,০০০ টাকা কিনতে পারবো, আমেরিকার টাকা এটা $৮। কিন্তু যদি আমি আমেরিকা থেকে কিনে আমার এই শার্টটা কিনতে হবে $৬০। তো আপনি এখন কই যাবেন কিনতে? আপনি যদি এখন ইন্টারন্যাশনাল হন যে আপনি বাংলাদেশে যাবেন নাকি আমেরিকা যাবেন এই শার্টটা কেনার জন্য, অফকোর্স যেহেতু আপনি ইকোনমিক রেশনাল হিউম্যান বিং, ফ্রি মার্কেট, আপনি যাবেন বাংলাদেশে এই শার্টটা কেনার জন্য। সো লেখক ওই জিনিসটাই বলতে চাইছে যে যখন কোনো একটা কান্ট্রি ফিলস চিপ, আদার কান্ট্রিজ ইনভেস্টর, আদার কান্ট্রিজ পিপল থিঙ্ক দ্যাট দিস ইজ এ বার্গেইন। যে ধরেন আমি আমেরিকাতে যে টাকা ইনকাম করি এটা নিয়ে যদি আমি বাংলাদেশে যাই, আমি বাংলাদেশে মিলিয়নিয়ার মান্থলি। তো এখন তাহলে কই যাবে আর কি মানুষ? তো সেক্ষেত্রে লেখকের যেই আইডিয়াটা হচ্ছে এ কান্ট্রি শুড অলওয়েজ কিপ ইটসেলফ চিপ ফর দ্য পিপল। মানে বাংলাদেশ যদি শপিং সেন্টার হয়, বাংলাদেশের কি করা উচিত, শপিং সেন্টারের প্রাইস সবসময় কমানো রাখা উচিত যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে বেশি কিনে, তাহলে মানুষ কিনবে, দেশের উপরে উন্নতি হবে। এই যে লেখকের যে হাইপোথেসিস, ইট মেক সেন্স মেইনলি 3 রিজন। আপনার হচ্ছে নাম্বার 1 সেটা হচ্ছে যে সিম্পল, যেটা হচ্ছে মানে যেটা আমি বললাম যে যখন আপনার একটা এক্সপেন্সিভ প্রাইস থাকবে আপনার দেশের কারেন্সির জন্য, দ্যাট ইজ এ কার্স ফর এ কান্ট্রি। কিভাবে? লেটস টেক এন এক্সাম্পল অফ ব্রাজিল যেটা হয়েছে যখন ইন দ্য 2000 যখন ব্রাজিলের ইকোনমি গ্রো হয়, ব্রাজিল অ্যাকচুয়ালি আসছে, ব্রাজিলের যে ইকোনমিক কমোডিটি ছিল দ্যাট ওয়াজ রিয়েলি এক্সপেন্সিভ, স্টিল আপনার ধরেন মিনারেলস, দোজ সর্ট অফ, মানে যেটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ। এতে কি হয়েছে, ব্রাজিলের ইকোনমি ওয়াজ রিয়েলি এক্সপেন্সিভ। মানে ব্রাজিলের টাকায় আপনি আমেরিকাতে এসে লাক্সারি করতে পারতেন। মানে ওই সময় ব্রাজিলিয়ান ১০০ টাকায় এসে আপনি আমেরিকাতে এসে আপনি ওখানে ফ্ল্যাট কিনতে পারতেন, আপনি ওখানে গাড়ি কিনতে পারতেন। মানে ব্রাজিলিয়ানরা আমেরিকাতে এসে মনে করতে দিস ইজ চিপ। রেজাল্টে কি হইল? ব্রাজিল থেকে ওরা যত টাকা পয়সা আছে দ্য রিয়েল, সেটা তারা নিয়ে আসলো এবং আমেরিকাতে আসার জিনিসপত্র কেনা শুরু করলো। যখন তারা আমেরিকাতে এসে জিনিসপত্র কেনা শুরু হলো, অটোমেটিক্যালি ব্রাজিল থেকে ক্যাপিটাল ফ্লাইট কেম টু ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউনাইটেড স্টেটস গট দ্য বুম। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, যে আপনি কেন আপনার কান্ট্রিকে চিপ রাখবেন। আরেকটা যদি এক্সাম্পল দিই, আপনি চায়নার কথা চিন্তা করেন। অনেকে আমাকে মাঝে মধ্যে কোশ্চেন করে যে কিছুদিন পরে ডলার তার মার্কেট, মানে ডলারের মার্কেট নষ্ট হয়ে যাবে, পিপুল উইল আস্ক ফর আদার কারেন্সি, যে চাইনিজ ইউয়ান অর রেনমিনবি ক্যান বি দ্য নেক্সট ডোমিনেন্ট কারেন্সি। যারা এই আর্গুমেন্টটা দেয় তাদের মানে আমি জাস্ট একটা কথা বলতে চাই তাদেরকে, প্লিজ রিড দিস বুক। যে এই বইয়ের মধ্যে আর্গুমেন্টটাকে খুবই রিফিউট করা হয়। কিভাবে দেখেন, ধরেন ডলার এবং চায়না, মানে ইউয়ান, কোনটা এখন চিপ? ইউয়ান চিপ। আপনি $1 দিয়ে লাস্ট আমার মনে পড়ার মতো আপনি 10 রেনমিনবি অ্যাবাউট আশেপাশে কিনতে পারবেন। যদি এখন ধরেন চায়না তার কারেন্সিটাকে মানে স্ট্রং হতে দেয়, মানে ধরেন চিপ রাখলো না, চায়না তো কারেন্সি ম্যানিপুলেশন করুক, আর চায়না হচ্ছে মার্কেটের ইনফ্লুয়েন্সের মাধ্যমে, চায়না হচ্ছে একটা ফিক্সড মিনস মডারেটলি কন্ট্রোলড ফিক্সড এক্সচেঞ্জ রেট ম্যানেজ করে আর কি, মানে গভর্নমেন্ট কন্ট্রোল দ্য এক্সচেঞ্জ রেট। সো ওই সকল ক্ষেত্রে চায়না যদি নিজের কারেন্সিটাকে চিপ না করে, চাইনিজ পিপল উইল টেক দেয়ার রেনমিনবি and go away from China and invest in or spend in some other countries.
চাইনিজ ট্যুরিজম হোক, চাইনিজ এন্টারপ্রেনারদের বাইরে গিয়ে একটা বিশেষ বিলাসবহুল বাড়ি হোক, এই সকল কিছু করবে। যখন এই জিনিসগুলো করবে তখন চায়না, এই যে এখন যে আমরা ডেভেলপমেন্ট দেখতেছি, চায়নার মধ্যে অনেক সারপ্লাস ইকোনমি দেখতেছি, দেয়ার উইল বি হিউজ ক্যাপিটাল ফ্লাইট। যদি হচ্ছে অলরেডি capital flight- চায়নাতে প্রচুর ক্যাপিটাল ফ্লাইট হয়। capital flight হচ্ছে। So, এই জিনিসটাকে আটকানোর জন্য চায়না অ্যাডমিনিস্ট্রেশন উইল নেভার অ্যালাউ রেনমিনবি টু বি দ্য মেইন কারেন্সি। কারণ যদি রেনমিনবি ওয়ার্ল্ডের মেইন কারেন্সি হয়, কালকে যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশ, ল্যাটিন আমেরিকা, ইউরোপ যদি রেনমিনবিতে ট্রানজাকশন করা শুরু করে, চায়নার মানুষ তখন আর ডলার কিনতে হবে না। চায়নার মানুষ রেনমিনবি পকেটে নিয়ে যখন বাইরে আসবে, দে ক্যান ইউজ দ্য রেনমিনবি, এবং তখন চায়না থেকে টাকা ক্যাপিটাল ফ্লাইট শুরু হবে, যেটা চাইনিজ গভর্নমেন্ট কখনো চাইবে না। সো এই কারণে দে উইল অলওয়েজ ওয়ান্ট টু কিপ দেয়ার কারেন্সি উইক এগেনস্ট ডলার। সো দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমার কাছে আরেকটা যেটা লাগে, চায়না হ্যাজ টেকেন এক্সাম্পল অর লার্নড ফ্রম দ্য মিস্টেক অফ থাইল্যান্ড, যে এখানের মধ্যে লেখক আর লাস্টের যে মানে ওয়ার দ্য এক্সাম্পল দিচ্ছে থাইল্যান্ডকে, যে যখন আপনার কারেন্সি স্ট্রং, আপনি যখন চিপে অন্য দেশ থেকে কিনতে পারবেন, যে আপনি চিপ না, আপনি অন্য দেশের কারেন্সি আপনার কাছে চিপ, তখন কোম্পানি অথবা হচ্ছে ওই দেশ মোস্টলি যেটা করে, বাইরে থেকে ইম্পোর্ট করে হচ্ছে ফ্রিভোলাস প্রোডাক্টস। যেমন হচ্ছে থাইল্যান্ডের এক্সাম্পলের ক্ষেত্রে তার হচ্ছে বাইরের ফরেন কার, ফরেন ক্লোথ, অয়েল, তারপর হচ্ছে ফরেন ট্রিপ, এগুলো করে বেশি। এতে কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়। যখন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়, দ্যাট মিনস হচ্ছে ইউ আর স্পেন্ডিং মোর দেন ইউ ইনকাম অর মোর দেন ইউ মেক ফর এ কান্ট্রি। সো যখনই আপনি কোনো একটা দেশের মধ্যে আপনার ডেট বাড়তে থাকবে, আপনি যখন ডেফিসিটে চলতে থাকবেন, তখন যেটা হবে, দ্যাট উইল লিড টু এ প্রেশার, যেই প্রেশারের কারণে ওই দেশের মধ্যে মানে এই প্রবলেম হবে। প্রবলেম হওয়ার কারণে যেটা হয় কি, গভর্নমেন্টগুলো ট্রাই করে যে স্ট্যাটাস কোটা ম্যানেজ রাখার জন্য। সো থাইল্যান্ড অনেক দিন ধরে চেষ্টা করছে তাদের কারেন্সিটাকে আর্টিফিশিয়ালি স্ট্রং রাখার জন্য। এই আর্টিফিশিয়ালি স্ট্রং রাখছে, আর অন দ্য আদার হ্যান্ড যে থাইল্যান্ডের লোকজন তারা ইচ্ছা মতো খরচ করছে, তারা হচ্ছে ফরেন কার কিনছে, বাড়ি কিনছে, বাইরে গেছে, ঘুরতে গেছে, এইসব করে টোরে দেয়ার ওয়াজ দিস হিউজ ক্রাইসিস দ্যাট হ্যাড লেড টু দ্য এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সো এইগুলো হচ্ছে সবকিছু জানে, যে মানে চায়নাও শিখছে বা দেখছে, যে এই কারণে প্রত্যেকটা দেশেরই করা উচিত কি, টু মেক শিওর যে তাদের কান্ট্রি ফিলস চিপ রাদার দেন এক্সপেন্সিভ, যদি অপশন থাকে এটা করার। এটা কিভাবে করা যায়, লেখক হচ্ছে দুইভাবে বলছে, যে আপনি কোনো একটা দেশের ভিতরে মানে বুঝার জন্য যে কান্ট্রি এক্সপেন্সিভ এবং চিপ, বোঝার পরে আপনি কিভাবে ইনভেস্ট করবেন ওই কান্ট্রির মধ্যে। লেখক বলছে দুইটা ওয়ে। নাম্বার ওয়ান, প্লিজ ফলো দ্য লোকালস। মানে ওই একটা দেশের ভিতরে যখন আপনি দেশের ভিতরে চিপ হয়, তখন লোকালরা দেশ থেকে জিনিসপত্র কিনবে, আর যদি প্রাইস বাড়তে থাকে তখন লোকালরা বাইরে থেকে জিনিসপত্র কিনবে। সো লোকালরা আগে জানে কই যাচ্ছে ইকোনমি, মানে বাংলাদেশের আগে জানবে যে ইকোনমি কোন দিকে যাচ্ছে। সো ফলো দ্য লোকালস। এটাই তো হইতে পারে কি, যে দেশের ভিতরে দেশের যেই ইনভেস্টররা আছে তারা কোথায় ইনভেস্ট করতেছে, তারা কি দেশের মধ্যে ইনভেস্ট করতেছে না দেশের বাইরে ইনভেস্ট করতেছে। সো ডোন্ট লুক অ্যাট ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশে এসে ইনভেস্ট করতেছে, লুক অ্যাট বাংলাদেশের যে লোকাল ইন্ডাস্ট্রি তারা কোথায় ইনভেস্ট করতেছে। যদি তারা, যেমন বাংলাদেশে আমি কিছুদিন আগে দেখছিলাম যে দে আর ট্রাইং টু ইনভেস্ট ইন আফ্রিকান কান্ট্রিজ, প্রাণ ওয়ান্টেড টু এক্সপান্ড টু ভুটান, নেপাল, ওই সকল জায়গায় ইনভেস্ট করবে, এগুলো কিন্তু ইন্ডিকেশন দেয় যে বাংলাদেশের কারেন্সি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট জাপানের এগেনস্টে বাংলাদেশের কান্ট্রি কিন্তু এক্সপেন্সিভ। আপনি জাপানে যদি 1 লাখ টাকা মানে জাপানিজ কারেন্সি ইনকাম করেন, বাংলাদেশে সেটা 70-75 হাজার টাকা। সো দিস ইজ সামথিং যে ফলো দ্য লোকালস, যে লোকাল ইকোনমির টাকা কোন দিকে যাচ্ছে। তারপরে যেটা সে আরেকটা বলছে, যে ফাইন্ড দ্য বার্গেন হান্টার্স। বার্গেন হান্টার্স বলতে হচ্ছে, ধরেন ফাইন্ড দ্য পিপল হু গট অ্যাওয়ে ফ্রম দ্য কান্ট্রি অ্যান্ড নাও হোয়াট দে আর ডুইং। যেমন যদি আপনি আমার কথা চিন্তা করেন, আপনি আমার ফলো করবেন, যে আমি আমেরিকাতে আসার পর এখন কি আমি বাংলাদেশে ইনভেস্ট করতেছি, হুইচ আই উইল, যে আমি সবাইকে এনকারেজও করবো, আমি মানে নেক্সট 20 ইয়ার্সে investment in America will yield less than investment in Bangladesh. I have my hypothesis. So yes, I will come back to Bangladesh and I start investing in Bangladesh. So কেউ যদি আমাকে ফলো করে তো বাংলাদেশে আমি ইনভেস্ট করা উচিত, বিকজ আই এম দ্য বার্গেন হান্টার। সো লেখক এখানে বলতেছে, if we can find those and invest in the philosophy of those people like the locals and the smart money and the bargain hunters, then the country can develop, or you can find the countries which will be able to grow. This is the main idea, is cheap is good in this book, right? আচ্ছা, ঠিক আছে। এর বাইরে আমি সাথে আরেকটা বলছি যে ইফ ইট ইজ লাইক ভেরি চিপ, এবং মানে আমি মনে হলো যে আহারে, যদি আমি আমার টাকাকে আন্ডার ভ্যালুড করি কম্পেয়ার উইথ ডলার, তাহলে তো মনে হয় আমার এখানে কি হবে, এক্সপোর্ট বেড়ে যাবে, ইম্পোর্ট কমে যাবে।
ট্যুরিজম বেড়ে যাবে, এফডিআর বেড়ে যাবে, হুইচ ইজ গুড। তাহলে কি আমি কমাইতে কমাইতে এখন আমার ডলার এগেনস্টে টাকার মূল্য ধরো 117 টাকা আছে, 170 করলে তো তাহলে বাই ইকোনমিক থিওরি তাহলে তো মানে আরও মানে 1.5 গুণ বেড়ে যাবে আমার সব কিছুই আর কি। কিন্তু মিস্টার শর্মা বলছেন যে না, এটাও আবার হবে না আর কি। এটা যদি আমি মানে জোর করেই করি, কারণ আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার এক্সপোর্ট বাড়ানো, যাতে মানুষ ফিল করে যে দিস থিং আর চিপার। কিন্তু আমার যদি ম্যানুফ্যাকচারিং হাব ওই পরিমাণ না থাকে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি এরকম না থাকে, এক্সপোর্ট করার মতো কিছু না থাকে, তাহলে আমি এতে কারেন্সি ডিভ্যালু করে দিলাম আর এতে আমার কোনো লাভ হবে তা না। দুনিয়া তো খুব চালাক। এখন ধরো চায়না যদি এই মুহূর্তে ডিভ্যালু করে, সাথে সাথে পরের দিন মিনিমাম 20টা দেশ ডিভ্যালু করে দিবে, কারণ জানে যে চায়নার সাথে কম্পিট করে আমি যদি টিকে থাকতে চাই, আই মাস্ট হ্যাভ টু ফলো অলসো চায়না। বাট এখন মজাটা হলো যে চায়না তাহলে করে না কেন? চায়না জানে যে আমি যদি করি আসলে আলটিমেটলি এটা লাভ হবে না, কারণ সবাই ডিভ্যালুই করবে। মানে যে তোমার কম্পারেটিভ যে অ্যাডভান্টেজ, এটা পাওয়া কঠিন হয়ে গেছে। বাংলাদেশ ধরো হঠাৎ করে ডিভ্যালু করে দিলে আর সব কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না আর কি। ইভেন দ্যাট ক্যান সামটাইমস ব্যাকফায়ার, কারণ ওই যে দেখো তোমার ওই যেহেতু তুমি অনেক বেশি ডিভ্যালুয়েশন করে ফেললা, দেয়ার উইল বি ইনফ্লেশন ইন ইউর মার্কেট, প্রচুর পরিমাণ টাকা লাগবে এবং পাবলিক খেপে যাবে। তারপরে তোমার যেহেতু ম্যানুফ্যাকচারিং নাই, এই যে এই টাকাগুলো এখন এটা কী করবে, ইম্পোর্ট করা লাগবে। পিপল দেখা যায় মানি ফ্লো হয়ে যাবে, বাইরে থেকে আর আসার তো কোনো সুযোগই নেই আর কি। ইকোনমিক আনস্টেবল হয়ে যাবে, এফডিআর আরও কমে যাবে আর কি। তুমি যে উদ্দেশ্য বেশি ডিভ্যালু করবা সেটাও করা যাবে না। এখন দ্যাট ইজ এ সুইট স্পট ফর দিস ওয়ান অলসো। অ্যাকর্ডিং টু দ্য মিস্টার শর্মা অ্যান্ড অলসো দ্য সাপোর্টার্স অফ ফ্রি মার্কেট ইকোনমি, দে সাজেস্টেড লেট দ্য কারেন্সি ফ্লো অ্যাকর্ডিং টু দ্য মার্কেট, ডোন্ট ফোর্সফুলি ডু এনিথিং। যে এটাকে আপার ভ্যালুয়েট করার দরকার নেই, আবার আন্ডার ভ্যালু করার দরকার নেই আর কি। মার্কেট যেইভাবে সাজেশন করে সেইভাবেই করে। দেয়ার আর ডিফারেন্ট মেথডস ইন ডিফারেন্ট কান্ট্রি। বাংলাদেশে সামটাইমস ক্রলিং পেগ মেথড, অর্থাৎ কন্ট্রোল বাট মার্কেটের সাথে একটা রিলেশন থাকবে। আবার কেউ আছে চায়নার কথা বললে ওরা ফোর্সফুলি, ওরা জানে যে আই হ্যাভ টু পুট ইট হিয়ার অ্যান্ড দে পুট ইট দেয়ার, এবং ওই অনুযায়ী তারা ওইভাবে কাজ করে। আবার বেশিরভাগ দেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এটা মানে ওপেন রাখে যে মার্কেট উইল সিগন্যাল। তো মার্কেট সিগন্যাল নিয়ে একটা মজার ঘটনা হয়েছে যে যখন কারেন্সি ডিভ্যালু করতে যাচ্ছে চায়না, এবং পৃথিবীতে কারেন্সি ডিভ্যালুর সবচেয়ে মানে বোমবাস্টিক উদাহরণ হচ্ছে চায়না 1983-তে আর কি। কারণ তারা যখন মনে করলো যে দে উইল ওপেন দ্য মার্কেট ফর এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তখন তারা দেখলো যে দেয়ার এনএমবি ইজ হায়ার, ইজ ভ্যালু ইজ হায়ার দেন আদার কারেন্সিস। এখন দেং জিয়াওপিংকে জিজ্ঞেস করলো যে এটা কতটুকু করা যায়, ও সাজেস্ট বলতেছে যে আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, গো টু দ্য ব্ল্যাক মার্কেট অ্যান্ড সি হোয়াট দে ডু। তারা যেই মার্কেটে দেয় তুমি এটা দাও এবং ফলো দেয়ার সিগন্যাল, অর্থাৎ ব্ল্যাক মার্কেটকে সে ফলো করতে বলছে। ব্ল্যাক মার্কেট কি দিন শেষে এটা কিন্তু একটা ওপেন মার্কেট। তুমি যতই মানে নামটা খারাপ হইলেও দিস ইজ এ ভেরি ওপেন মার্কেট। ওরা জানে যে আসলে সিগন্যাল মার্কেট কোন দিকে আর কি। মানে নামটা ব্ল্যাক হয়েছে ঠিক আছে, ব্ল্যাক টি শার্ট তো, কিন্তু মানে আলটিমেটলি তারা কিন্তু ওই সিগন্যালটা ওইখান থেকে পায় আর কি। এখন আমি আর্টিফিশিয়ালি যদি এই যে মাঝখানে কিন্তু বাংলাদেশে এটা হয়েছে যে আর্টিফিশিয়ালি হচ্ছে 100 টাকায়, কিন্তু বাজারে তুমি 120 টাকা দিয়ে মানে এটা কেনা লাগতেছে আর কি, এরকম হয়েছে কিন্তু মাঝখানে। সুতরাং let the market decide what's gonna be price of our own currency. If it is like have to devalue, then let it devalue. Or if you think that it can be a little bit even পজিটিভ ভ্যালু অ্যাড করতে চাও, করতে পারো, বাট পজিটিভ ভ্যালু নর্মালি কেউ অ্যাড করে না। অনেক আগে জাপান করছে, জার্মানরা করছে, বাট এখন আর এগুলো করে না আর কি। এবং এটা করলে তোমাকে অন্য জায়গায় স্ট্রেংথ লাগবে। জার্মানি জাপান করতে পারে, বাংলাদেশ করতে পারে না, কারণ জার্মানি জাপান সুইজারল্যান্ড যেই প্রোডাক্ট করে এরা হচ্ছে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট। পিপল উডন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওয়েদার প্রাইস ইজ আপ অর লো, দে নো দ্যাটস জাপানিজ প্রোডাক্ট, জার্মান প্রোডাক্ট অ্যান্ড সুইস রোলেক্স। সো ইফ ইট ইস লাইক 26 লাখ or 36 লাখ, দে ডোন্ট রিয়েলি বদার অ্যাবাউট দ্যাট। তো ওদের ওই লাক্সারিটা আছে, দে ক্যান ডু লিটল বিট strengthen their currency, but as a country বাংলাদেশ, ইন্ডিয়া or even China cannot do that accordingly ওদেরকে, কারণ জানি চাইনিজ মাল, বাংলাদেশি শার্ট, ইন্ডিয়ান কম্পিউটার স্ক্যামার, তো ওদের ভ্যালু তো সবাই জানে আর কি, ঠিক আছে। তো এই জন্য তারা মনের আনন্দে এটা করতে পারে না। বাট ওই যে ওই 3-4টা কান্ট্রি আমি যাদের কথা বললাম, দোজ কান্ট্রি হ্যাভ দেয়ার প্রপার ব্র্যান্ড ইমেজ অ্যাবাউট দেয়ার প্রোডাক্ট, দে হ্যাভ দেয়ার লাক্সারি। সুতরাং লেটস ফ্লো অ্যাকর্ডিং টু দ্য মার্কেট। দ্যাটস আ টেক ফ্রম দিস চ্যাপ্টার। এবং আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ডেট ম্যানেজমেন্ট নিয়ে, স্টেটের ডেট ম্যানেজমেন্ট নিয়ে। তুমি এটা আই থিঙ্ক ইউ আর ভেরি এক্সপার্ট অ্যাবাউট দ্যাট। তুমি এটা নিয়ে প্রপারলি বোঝাও। এরপর আমার আমি যেহেতু গভর্নমেন্টে একটু কাজ করি, আমি তো বোঝার চেষ্টা করি, বুঝি না। আই উইল ট্রাই টু রিলেট দ্য গভর্নমেন্ট ফাংশন স্পেশালি ইন বাংলাদেশ অ্যাকর্ডিং রিলেশন উইথ মিস্টার রুচি শর্মার থিওরি, দ্য কিস অফ ডেট। কিস অফ ডেট, এখানে দ্য কিস অফ ডেথ। সো কিস অফ ডেট ইজ দ্য কিস অফ ডেথ, মানে লেখকের মেইন সিস্টেমটাই হচ্ছে এটা। বাট
লেট মি স্টার্ট উইথ মেটাফর। ধরেন কোনো একটা দেশে মানে কোনো একটা বাচ্চা বা কাউকে মানে ধরেন একটা টিনেজার, তাদেরকে আপনি আজকে যদি একটা টিনেজারকে ৳১০০ দেন, স্পেন্ড দিস মানি ফর ইয়োর ফুড। আপনি ও টাকাটা নিবে, নেওয়ার পরে ও খাবে, খাওয়ার পরে ওর উন্নতি হবে। আপনি ওরে ধরেন, এরপরে কি করলেন যে ওরে একটা জায়গা থেকে লোন নিয়ে আরো ৳১০০ দিলেন। যেহেতু দেখছেন যে ও খাইছে, খাওয়ার পরে হচ্ছে ও ভালো করতেছে, এখন আপনি লোন নিয়ে ওরে ৳১০০ দিলেন যে নাও এটা তুমি এখন ইউজ করো, যেহেতু তুমি খেয়ে ফেলছো এখন তুমি ইউজ করো একটা নিজেকে উন্নতি করার জন্য। ধরেন সে স্কুলে গিয়ে এই ৳১০০ দিল, ভর্তি হলো, উন্নতি করা শুরু করলো, নিজেকে এডুকেট করা শুরু করলো। দেন আপনি দেখলেন আরে ডেট তো আরো ভালো করতেছে, তো আবার আপনি ৳১০০ লোন নিয়ে ওরে আপনি আবার দিলেন। ও এখন এডুকেশনের সাথে সাথে কি করলো, একটা ফোনও কিনলো ৳১০০ দিয়ে। তারপর আপনি ধরেন আবার ওরে ডেট দিলেন, যেহেতু ফোন কিনছে, ভালো করতেছে। ওই ৳১০০ দিয়ে ও কি করবে, এখন গিয়ে একটু নেশা করবে। কারণ এখন ওর টাকা তো খরচ করার জায়গা থাকতে হবে। ওর তো বেসিক নেসেসিটি শেষ। একটা স্টুডেন্ট। সো একটু গিয়ে নেশা করবে, একটু গিয়ে হচ্ছে মানে আজে-বাজে খরচ করবে। মানে মানে ক্যান্ডি কিনবে, মিষ্টি কিনবে, এটা কিনবে, ওটা কিনবে, বাজে খাবার খাবে, নিজেকে পরে হচ্ছে এসব করে টরে পরে অসুস্থ হয়ে মারা যাবে। সো দিস ইজ মানে যখন একটা ডেটের মাধ্যমে আপনি কোনো কিছু নিচ্ছেন, ইয়াস ডেট ইজ এ টু সাইডেড সোর্ড। এটা যখন আপনি দিবেন দ্যাট ইজ এ গুড লিভারেজ, বা যখন এটা ক্ষতি করবে এটাকে আপনাকে খুব বেশি আকারে ক্ষতি করবে। এখানে যে লেখক যেটা বলতে চাচ্ছে যে প্রবলেম, ইয়াস দ্য ডেট ইজ প্রবলেম, কিন্তু লেখক একটা জিনিস খুবই সাটলি বুঝাতে চাচ্ছে যে যদি ডেটটা আসে খুব তাড়াতাড়ি, তখন আপনি ওই লোক এই পোলারে যে দিচ্ছেন ৳১০০, ও কি করলো ৳১০০ দিয়ে মাত্র ৳১০ চকলেট খেলো অথবা হচ্ছে কি নেশা করলো, এবং সে প্রতিদিন ৳10 করে বা এরকম টাইপের কিছু করে, তাহলে ওর ক্ষতিটা কম হবে। কিন্তু ও যদি ৳১০০ পরে ৳১০০ নেশা করে আজকে, মানে পুরা ডেটের পুরাটাই হচ্ছে সে নষ্ট করে ফেলে এবং ডেট ইনক্রিজিংলি বাড়তে থাকে, তাহলে কি হবে? ওই দেশের মধ্যে ক্রাইসিস তৈরি হবে। কারণ আপনাকে তো টাকাটা ফেরত দিতে হবে। আর আপনি আনপ্রোডাক্টিভ কাজ করে আপনি তো টাকা ফেরত দিতে পারবেন না। সো এখানের মধ্যে লেখক যেটা বলতে চাচ্ছে, দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং ইজ দ্য স্পিড অফ দ্য ডেট রাদার দ্যান দ্য সাইজ অফ দ্য ডেট। অনেক কান্ট্রির 400% অফ দ্য ডেট আছে জাপানের। অনেক কান্ট্রির 200% ডেট আছে, 150% ডেট আছে। বাট দে accumulated over time. কিন্তু যখনই আপনি এটা যদি খুব তাড়াতাড়ি করতো, তাহলে ওই দেশ একটা ক্রাইসিসের মধ্যে পড়তো। লেখকের যে ক্রিটিক্যাল টিপিং পয়েন্ট ছিল, সেটা খুবই সে স্পেসিফিক বলে দিছে যে কোনো একটা ইকোনমির মধ্যে যদি প্রাইভেট ডেট ৫ বছরের মধ্যে 40% এর চেয়ে বেশি গ্রো করে, একটা শিওর ক্র্যাশ আসবে। সিম্পল। ৫ বছরের মধ্যে কোনো একটা দেশের ক্রেডিট প্রাইভেট ডেট যদি 40% অথবা তার বেশি গ্রো করে, দেয়ার উইল বি ডেফিনিটলি এ ক্রাইসিস। ফর এক্সাম্পল চায়না ২০০৭-৮ এর সময় চায়নাতে কিন্তু ফাইন্যান্সিয়াল ওই যে আমেরিকাতে যে ক্রাইসিসটা হয়েছে গ্রেট ডিপ্রেশন, দ্যাট ডিডন্ট ইম্প্যাক্ট চায়না। এ কারণে চায়নার যে প্রেসিডেন্ট ছিল, চায়নার যে পলিটিক্যাল লিডাররা ছিল, দে ওয়ার লাইক ড্যান্সিং অ্যান্ড সেলিব্রেটিং, উই ডিড রিয়েলি ওয়েল। কিন্তু ওই সময়ে চায়না কি করছে, যখন দেখছে যে না ইকোনমি তো গ্রো, যদি আমেরিকা স্লো হয়, আমেরিকাতে এক্সপোর্ট করে কে? চায়না। তো চায়না উইল বি স্লো। গভর্নমেন্ট এটা অ্যান্টিসিপেট করে চায়নাতে সে ইচ্ছা মতো করে টাকা দিছে। মানে গভর্নমেন্টের মধ্যে ডেট তৈরি করছে আর কি। প্রাইভেট সেক্টরকে সে ফ্রিতে টাকা দিছে, বিভিন্ন সেক্টর মানে ধরছে। ধরার পরে যেহেতু আমেরিকাতে ক্রাইসিস হয়েছে রিয়েল এস্টেট নিয়ে, এই চায়না যেটা চাইছে যে রিয়েল এস্টেটটাকে সে একটা বুম করে দে উইল সেট আপ অ্যান এক্সাম্পল। এই কারণে তারা ইচ্ছা মতো টাকা দিছে, এবং ওই টাকা নিয়ে রিয়েল এস্টেট সেক্টরের যে টাইকুনরা ছিল ওই সময়, চাইনিজ টাইকুন, তারা এত বেশি রিয়েল এস্টেট করছে যে চায়নার মধ্যে এখন আর কি ঘোষটা, যে একটা হাইওয়ে আছে যেটা সাংহাই থেকে একটা সার্টেন প্লেসে নিয়ে যায় চায়নাতে। ওই হাইওয়েতে প্রায় ১২০ মাইল আপনি খালি বিল্ডিং আর বিল্ডিং দেখবেন, যেটা কনস্ট্রাকশনে আছে, নট কমপ্লিটেড। দে আর কলিং ইট এ গোস্ট টাউন, লাইক নো ওয়ান ইজ লিভিং দেয়ার বিকজ দে হ্যাভ ইউজড দিস এন্টায়ার ডেট ইনটু দ্যাট সেক্টর, রিয়েল এস্টেট সেক্টর। এবং এতে যেটা হয়েছে, পিপল ইনস্টেড অফ ডুইং ভ্যালু এডিং সার্ভিসেস, দে ওয়ার ডুইং স্পেকুলেশন। যে তারা হচ্ছে ইনস্টেড অফ মানে আমি একটা বাড়ি কিনবো, বাড়ি কিনে আমি ওখানে থাকবো, এটা করার চান ৩টা বাড়ি কিনবো, একটাতে আমি থাকবো, ২টাতে বেচবো, বেচে আমি প্রফিট করবো। সো যখনই মানুষের এই স্পেকুলেটিভ মোটিভ চলে আসবে এবং ইকোনমিও গ্রো চলতেছে, মানুষের কাছে অনেক ইনকামও চলে আসতেছে, তখন এই হাউস প্রাইস বাড়তে থাকে। এবং যখন এই বাড়তে থাকে, তখন নর্মাল মানুষের কাছে এই হাউস হচ্ছে আনএফোর্ডেবল হয়ে যায়, তখন আর মানুষ এগুলো কিনতে পারে না। সো দ্যাটস হোয়াট ক্রিয়েটস এক্সট্রা অ্যাক্সেস ইন দ্য মানে ইন দ্য ইকোনমি। এই কারণে ওই যে ২০০৭-৮ নাচানাচি করছে যে আমার চায়না অনেক ভালো করছে, এবং এরপরে সে ৫ বছর, চায়নার যে নেক্সটের ৫ বছরে সে ওইরকম 40% বেশি, একটা সময় গেছিল যে তার পুরা ইকোনমির প্রাইভেট সেক্টর ছিল প্রায় 80% পয়েন্ট।
এই 5 বছরের মধ্যে। সো এই কারণেই চায়না 2015-16 একটা হিউজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো। I wrote an article on the Evergrande crisis in 18 বা 19। ওই Evergrande ক্রাইসিসের ক্ষেত্রে Evergrande হচ্ছে চায়নার ওয়ান অফ দ্য বিগেস্ট রিয়েল এস্টেট কোম্পানি। ওই রিয়েল এস্টেট কোম্পানি ডিফল্ট করে। সো চায়না তখন হচ্ছে নতুন করে ক্র্যাক ডাউন করে জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে। They didn't let it as severe as United States did in 2007 and 8. So China did well controlling the crisis. Same example হচ্ছে আপনার যে same example হচ্ছে থাইল্যান্ডের ক্ষেত্রে। থাইল্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 1997 সালের এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আগে থাইল্যান্ডের ডেটও এরকম স্পিডে বাড়তেছিল যে তাদের ডেট 5 বছরের মধ্যে 40% বেশি চলে গেছে। এতে যেটা হয়েছে আবার কলাপস। সবচেয়ে বেশি যে ডেঞ্জারটা সেটা হচ্ছে যে যখন ওয়ার্স্ট ফ্লেভার অফ ক্যান্ডি মানে হচ্ছে যখনই আপনি ডেট পাচ্ছেন এবং ওই ডেট পাওয়ার পরে আপনি একটা বাজে সেক্টর, যেই সেক্টর থেকে ভ্যালু এডিশন হচ্ছে না ওই সেক্টরের মধ্যে যখন পুরো ডেটটা চলে যায়, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট থিং। এবং যখন চলে যায় দ্যাট বিকামস এ প্রেস্টিজ ইস্যু ফর দ্যাট গভর্নমেন্ট। সো নাও দ্য গভর্নমেন্ট হ্যাজ টু মেক শিওর যে যেই জায়গার মধ্যে সে একটা মিস্টেক করছে অলরেডি সেটা যাতে মানুষ না জানে, মানুষ যাতে না শুনে, মানুষ যাতে না বুঝে। এতে যেটা হয় সে মানে ওই তার মিস্টেকগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এই কারণে তারা মাঝে মধ্যে জম্বি কোম্পানি তৈরি করে, যেখানের মধ্যে যে ফলিং বিজনেস যেগুলো আছে, ফেইলিং বিজনেস যেগুলো আছে সেগুলোকেও বাঁচায় রাখার চেষ্টা করে গভর্নমেন্ট। এতে যেটা হয় ওই জাপানের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে ইন দ্য 1990s তারা এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রিকে ছিল, তো দে আর ট্রাইং টু কিপ ইট অ্যালাইভ, বাট at the end they faced the suffering, the economy went into depression and for a long time জাপান ডিফ্লেশনের মধ্যে ছিল। তো এখান থেকে আপনি বের হবেন কেন? There must be a solution how to মানে get out of there. তো এখানে লেখক বলতেছে যে yes you can do two things in this recovery which will be painful definitely। লেখক মানে অথর অলরেডি সামনে থেকে বলে দেয় সেটা হচ্ছে যে you have to stop this binge। যখনই বোঝা যাবে যে কোনো একটা সেক্টর is getting glutted or getting more হেভি এবং কোনো প্রোডাক্টিভ হচ্ছে না, ওখানের মধ্যে ডেট চলে আসতেছে, ডেট রিপেমেন্ট হচ্ছে না, গভর্নমেন্ট মাস্ট কাম অ্যান্ড ইন্টারভিন অ্যান্ড স্টপ capital flowing into that sector, and then government needs to also take strong initiatives to clean all the books and make sure যে ওই সেক্টরের মধ্যে নেক্সট টাইমে যে যাবে they will not face any kind of like this growth glut or something, যে অন্য সেক্টরে যে রিফ্রেশ ক্যাপিটাল ইনজেকশন বিভিন্ন সেক্টরের মধ্যে গভর্নমেন্ট সেটাকে এনশিওর করতে হবে। So these are the steps, these are the policies and these are the learnings that the author got from this kiss of death। মানে লেখক খুবই চমৎকারভাবে এক্সাম্পল দিয়ে বলছে। আপনি কোনো কিছু অ্যাড করবেন কিনা ভাই এখানে? এক্স্যাক্টলি। ডেট জিনিসটা, ঋণ নিয়ে আমরা তো একটা বই পড়ে ফেললাম মিস্টার ডেভিড গ্রেবারের। তো সবসময় যেটা মনে হয়েছে ডেট ইজ এ ডাবল এজ সোর্ড। দুইটা আছে, এটা ভালো মন্দ। ডেট দরকার কেন? ডেট না হলে আমরা ডেফিসিট ফাইন্যান্স বাজেটটাই করতে পারি না আর কি। আমরা মডার্ন বাজেটে বলি যে লেস দেন 5%, এখন কেউ কেউ বলে 3% হচ্ছে ডেফিসিট ফাইন্যান্স হেলদি, বিকজ আমাদের যে টাকা আছে এর চেয়ে যদি বেশি টাকা আমরা কোনোভাবে জোগাড় করতে পারি, করে যদি আমরা ডেট করে হলেও তোমার মোর ইনভেস্টমেন্ট করে যদি আমরা স্টেটকে ডেভেলপ করতে পারি, মোর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসতে পারি, মোর এফডিআই অ্যাট্রাক্ট করতে পারি, মোর এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারি, তাহলে তো এটা আলটিমেটলি ভালোই হবে। বাট ইন দ্য সেম টাইম আমাদের দেখতে হবে যে এইটা আসলে কতটুকু হয়ে গেল। ডেট তো শুধু গভর্নমেন্ট দেয় না, গভর্নমেন্টের বাইরে প্রাইভেট সেক্টর কিন্তু ডেট করে। প্রাইভেট সেক্টর ডেট করে ইন্টারনাল ব্যাংক থেকে, প্রাইভেট সেক্টর সামটাইমস লেন, বাংলাদেশে একটু কম, কিন্তু অন্য দেশে প্রাইভেট সেক্টর কিন্তু তোমার অন্য দেশের ব্যাংক থেকে লোন করে। সো ওই দেশগুলোতে কিন্তু এই লোনটাও মানে ভেরি ইম্পর্টেন্টলি অ্যাকাউন্টিংয়ে করা হয় আর কি। দিন শেষে আমাদের কিন্তু ইকোনমিক হেলথ দেখার জন্য কয়েকটা তোমার ইন্ডিকেটর আছে, যেমন ব্যালেন্স অফ পেমেন্ট। এটা কিন্তু আমরা সবসময় যারা একটু আমরা পাবলিক ফাইন্যান্স নিয়ে কাজ করি বা চিন্তা করি, তারা এটা সবসময় দেখি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা কেমন আছে আর কি। তো এখানে যদি দেখি যে না, ইটস ব্যালেন্স অফ পেমেন্টটা মানে কি? ব্যালেন্স অফ পেমেন্টটা হচ্ছে আমাদের এক্সপোর্ট করে বা আমরা বাইরে থেকে কি পরিমাণ টাকা আর্ন করে নিয়ে আসলাম, বা আর ইম্পোর্ট করতে গিয়ে বা অন্য খরচ করতে বাইরে থেকে কি পরিমাণ টাকা গেল, এর ফাঁকে দিয়ে যদি কেউ রেমিটেন্স পাঠায়, কেউ যদি আবার ডেট দেয় আমাদেরকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF আমাদেরকে বেল আউট করে, বা এমনি সরাসরি কোনো ইনফ্রাস্ট্রাকচার এগেনস্টে ডেট দেয় আর কি। তো এই ব্যালেন্স অফ পেমেন্টে ডেট কিন্তু তোমার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর কি, যে আমরা দেখি যে এইটা আমাদেরকে কীভাবে হেল্প করছে। এখন দিন শেষে আমরা যদি মনে করি যে ভেরি হাই লেভেল অফ ডেট অ্যাকিউমুলেট করে ফেলি, আলটিমেটলি আফটার 5 ইয়ার্স আমাদেরকে কিন্তু এটা আবার সার্ভিসিং করতে হবে, অর্থাৎ ডেট ম্যানেজমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের আবার কিন্তু প্রচুর পরিমাণে একটা টাকা তোমার ডেট সার্ভিসিংয়ে চলে যাবে। ওই সময় আমরা কিন্তু এবার মনে করো যে
ইনফ্রাস্ট্রাকচার করা বা অন্য স্টেটের যে ইনভেস্টমেন্টের জায়গাগুলো আছে ওই জায়গায় কিন্তু টাকা আর পাবো না আর কি। আর ডেটের তো তুমি যেটা বললা যে 40% হচ্ছে যে তোমার 5 ইয়ার্স লং টেনিউর আছে, এইটা মানে করা যাবে না। ওয়ার্ল্ড IMF আগে একটা বাউন্ডারি সেট করছিল 77%, যে ফর লাইক 2-3 ইয়ার্স এর বেশি থাকলে ইটস এ ভেরি রিস্কি সিগনাল ফর দ্য ইকোনমি, হুইচ আমরা দেখেছি শ্রীলঙ্কার ক্ষেত্রে। শ্রীলঙ্কা ইন আ সেন্স কিন্তু ভালোই ডেভেলপ করছিল, কিন্তু আফটার হ্যাভিং এ হাই ডেট রেশিও, জিডিপি ডেট রেশিও, তারা পরে হঠাৎ করে এটা আর ম্যানেজ করতে পারে না, কলাপস করছে আর কি। কারণ দিন শেষে তো যখন সবগুলো চাপ একসাথে আসে তখন মানে ইকোনমি দাঁড়ায় থাকতে পারে না, একদম ভেঙে যায়, কলাপস করে আর কি। তো সেই প্রবলেমটা শ্রীলঙ্কাতে হয়েছে। আমাদের এরকম প্রবলেম যেসব জায়গায় আমরা দেখি, তোমার এটা আর্জেন্টিনা, ব্রাজিল বলো, থাইল্যান্ড বলো, মেক্সিকো বলো, যেখানে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল বা এখনো আছে, তাদের এখানে ডেট ক্রাইসিসটা ভালোভাবে তোমার হিট করেছে আর কি। তো এখন আলটিমেটলি এটা থেকে ওয়ে আউটটা কি, যে আমরা যদি ডেটটা নেই, আমরা উইল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট শুড বি গো টু প্রোডাক্টিভ সেক্টর, ইদার ইনফ্রাস্ট্রাকচার আর প্রাইভেট সেক্টর গেলে ইনভেস্টমেন্টে যেতে হবে। এখন আমার মনে হলো যে মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ যেটা করে, বা অনেক সময় অনেক কালচার তৈরি হয়ে যায় যে না, আমরা কি করবো, ডেট করে এই লাক্সারি প্রোডাক্ট করবো, এই টেলিভিশন কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, যেটা আসলে কোনো ইকোনমিক আউটপুট ওই মুহূর্তে নাই, পুরোটাই ইম্পোর্টেড প্রোডাক্ট। ওইটা করে তারপরে মনে করো দেশের 12টা বাজে এবং ডেট কিন্তু তোমার অনেক বেড়ে যায়, পার্সোনাল ডেটও বেড়ে যায়, দেশের ব্যালেন্স অফ পেমেন্টে এটা প্রবলেম হয় আর কি। এখন এটার মেইন যদি সেক্টর বলো, যে গভর্নমেন্ট যেটা করে যে দে গো ফর অস্টারিটি প্রজেক্ট, অস্টারিটি মেজার্সে চলে যায়, যে তারা খুবই কৃপণতা শুরু করে দেয়, যে যেখানে এক্সট্রা আমি যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমার কাছে খুবই প্রসপেক্টিভ মনে হচ্ছিল 5টা করার জায়গায় ওখানে 3টে করে আর কি। অথবা গভর্নমেন্ট করে কি, যেই জায়গাগুলোতে তোমার মানে হেভি গভর্নমেন্ট হিসেবে বা ফ্যাট গভর্নমেন্ট হিসেবে যে এক্সট্রা এক্সপেন্ডিচারগুলো আছে এগুলো কাট ডাউন করে আর কি। এবং তোমার ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটা তারা মেনটেন করে, যে দে ট্রাই টু কিপ ইট অ্যারাউন্ড 35। বাংলাদেশে 30-35 এর মধ্যে আছে। আই স্টাডিড ইট ভেরি রিসেন্টলি। ডেটা নিয়ে একটা বাজে কনসেপ্ট আছে মানুষের মধ্যে, যে তার বাংলাদেশের মানুষ বা এটা সারা দুনিয়ার মানুষের মধ্যে, তুমি যদি তাদেরকে মিসগাইড করতে চাও, ডেটের মতো কোনো মানে আর মজার কোনো টপিক নেই আর কি। তোমাকে যদি বলা হয় যে এই তহিদ তোমার লোন 200 টাকা, তো ভালো, 3 বছর পরে যা বলা হয় এই তহিদ তোমার লোন 400 টাকা, আরে আমার তাহলে 100% মানে বেড়ে গেল লোন, মানে তো খুবই সমস্যা আর কি, তাহলে তো মানে তহিদের খুব সমস্যা। বাট যখন আমার ইনকাম ছিল 100 টাকা, তখন 1000 টাকা, তখন আমার লোন ছিল 100 টাকা। বাট এখন আমার ইনকাম হয়েছে 3000 টাকা, এখন আমার লোন যদি হয় 200 টাকা, এটা কোনো সমস্যা নাই। আমার কথাটা বুঝতে পেরেছো? এখন মানে দেখবা যে কোনো মিডিয়া প্রপাগান্ডা এটা খুবই প্রপারলি ইউজ করা হয়। এটা বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রেই, যে বলবে যে বাংলাদেশের ঋণ বেড়ে গেছে। ওকে, লুক এট দ্য রিয়েল রেশিও, ডেট টু জিডিপি রেশিও, যে আসলে আমাদের ডেট টু জিডিপি রেশিও কতটুকু আছে। আমাদের যদি জিডিপি বাড়ে তাহলে তো রেট বাড়বেই আর কি। আমি বলি না যে ইট শুড বি বেঞ্চ লেভেল, বাট ইফ ইট ইজ লাইক অ্যারাউন্ড 30-35 ইটস ভেরি হেলদি। এটা যে কোনো সময় এখন সাউন্ড শোনাবে যে আমাদের হচ্ছে 10 বিলিয়ন লোন আছে আর কি, ইট ডাজন্ট মিন এনিথিং। আমার কথা বুঝতে পারছো? এটা তোমার মানে সারা দুনিয়াতে সব মানে বলদ টাইপের মানুষজনকে এটা মিসগাইড করার জন্য খুবই স্ট্রং একটা ওয়েপন আর কি। যে আবার বলে যে আমরা লোন কমাইলাম, লোন কমানো নয় যে বিরাট কোনো মানে ঘটনা, তাও না। লোন কমাইলে হবে কিন্তু তুমি ইউ ক্যান নট ইনভেস্ট ফর ইউর ইনফ্রাস্ট্রাকচার, দেন ইউর ইকোনমি উইল বি ইন ট্রাবল নেক্সট 3-4 ইয়ার্স লেটার। দেখো এটা ডাবল এজ সোর্ড। আমার মনে হবে যে আমি খুব ভালো কাজ করছি, আসলে খারাপ কাজ করছি। আবার মনে হবে না আমি তো ডেট নিচ্ছি না, আমি ডেট নিচ্ছি, আমি দেশে করবো, কিন্তু বেশি নিয়ে ফেললে পরে তোমার সার্ভিসিং করতে করতে তোমার ঝামেলা হয়ে যাবে, পরে তুমি আর এটা কভার করতে পারো না। সো ইট শুড বি ইন এ ব্যালেন্সড ওয়ে। এবং এটা যে রুচির শর্মা যে থিওরি, উনি থিওরিতে বলছেন লেস দেন 40% অ্যান্ড নট অ্যাবাভ দেন 40% মোর দেন লাইক 5 ইয়ার্স। আর ব্যালেন্স অফ পেমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। ইট শুডন্ট বি লাইক ডেফিসিটের দিকে 3% বেশি হওয়া যাবে না আর কি। 3-4 বছরের বেশি 3 মানে বিলো 2-1 রাখতে বলছে। আর একটা হচ্ছে যে তোমার বাজেট ডেফিসিটটাও, এটা সারা ওয়ার্ল্ডে রুচির সময়ের বাইরে যায় না। সে বলছে যে কিপ ইট বিলো 5 অ্যান্ড নাওয়াডেজ ইটস বিন সাজেস্টেড দ্যাট ইট শুড বি অ্যারাউন্ড 3। এটাই হচ্ছে আমার এই টেকওয়ে ফ্রম দিস চ্যাপ্টার। এরপরে তুমি ইকোনমিক্স তো পড়ো, তারপর ফাইন্যান্সিয়াল টাইমস আর কি জানি পড়ো, আমাকে তো মাঝে মধ্যে বলো। তো এই জন্য আমি তোমার ডিসএগ্রি করি যে এগুলো হচ্ছে যে বোগাস আর কি। তুমি এদের কথা দিয়ে নাচবা না। ইউ ক্যান লার্ন আ লট অফ স্টাফস ফ্রম ইউ, বাট এটা দিয়ে মানে খুব বেশি এক্সট্রা আর কিছু নেই। যারা বলছে মানে এটাই পৃথিবীর মহাসত্য এবং ইটস গোনা বি হ্যাপেন, তাইলে ওরা তো মানে 2008 সালের রিসেশন সবার আগে প্রেডিক্ট করতে পারতো আর কি। পত্রিকা দেখে লাগানোর কোনো কিছু নাই আর কি। তো মিডিয়া হাইপ বা হাইপ ওয়াচ নামে যে চ্যাপ্টারটা করছে, এইটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করো। তোমার ব্যাখ্যা করতে গেলে তোমার আবার নিজেরটা নিজে গিলতে হয় কিনা এটা দেখো আর কি। ঠিক আছে, নিজে গিলি ভাইয়া। লেখক এখানে মিডিয়ার কথা বলছে, কিন্তু লেখক কিন্তু এটা ইকোনমিস্টের কথা সে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে বলছে। সে কিন্তু আদার মিডিয়া থেকে ইকোনমিস্টকে আলাদা করে দিছে, যেটা আমি পড়ি আর কি। সে বলছে ইকোনমিস্ট কি করছে 2008 সালে কি করছে?
না, না, ইকোনমিক্স কিন্তু 2008 সালের মধ্যে সে এভাবে বলছে যে ইকোনমিক্স যেই কান্ট্রি নিয়ে ফিচার করছে গত 37 বছরে উনি ট্র্যাক রেকর্ড অ্যানালাইসিস করে দেখছে, এর মধ্যে 2/3 অফ দ্য কান্ট্রি ইমপ্রুভড হয়েছে। আচ্ছা, আর যেই দেশ নিয়ে সে খারাপ বলছে এর মধ্যে হাফ অফ দ্য কান্ট্রিজ প্রুভেন যে খারাপ হয়েছে। তো টাইমস কি বলছে? টাইমস হচ্ছে অ্যাবসলিউটলি খারাপ করছে, সব খারাপ। আমি বলি আপনাকে, এখানে আমার কাছে যেটা মনে হয় লেখক এখানে মিডিয়া হাইপ বলতে টাইমসকে বুঝাইছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF কে বুঝাইছে। এখন আমি এখানের মধ্যে যাওয়ার আগে যেই ব্যাপারটা এখানে বলতে চাই যে মিডিয়া মানে মানে এটা কিন্তু খুবই ইজি, আপনি জিনিসটা বুঝেন। মিডিয়া অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট প্রেজেন্ট, কারেন্ট। ইকোনমিক্স অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ফিউচার। সো যখন কোনো একটা মিডিয়া জানবে যে একটা দেশ উন্নতি করতেছে, তার মানে হচ্ছে ওই দেশ, ওই আমরা যে লাইফ সাইকেল অফ ইকোনমিক্স পড়ছি, যে একটু আগে যে সার্কেল অফ লাইফ আমাদের এই বইয়ের মধ্যেই, যে প্রথমে একটা ক্র্যাশ আসে, তারপর ওখান থেকে রিফর্ম হয়, রিফর্ম হওয়ার পর আপনার বুম হয়, তারপর আপনি ওখান থেকে আবার ডাউন হয়। ইকোনমিক্স যখন বুমে থাকে তখন মিডিয়ারা দেখে, কারণ অ্যাট দ্যাট প্রেজেন্ট টাইম হাই এই ইকোনমি তো উপরে। মানে আমাদের জাপান 1980 সালে, যে কিছুদিন পরে জাপান আমেরিকা ডাবল হয়ে যাচ্ছে 2000 সালের মধ্যে, জাপান হচ্ছে সবচেয়ে টপ। তারপরে 2003-4 আমেরিকা তো পুরো পৃথিবীটারে এমনি দখল করে ফেলবে, যে পরিমাণে গ্রো করতেছে। 2007 এটা তখন ক্রাইসিস আসলো। তারপরে যতগুলো দেশের মধ্যে টাইমস অফ দ্য ইয়ারের মধ্যে সুহার্তকে নিয়ে আসছে, বিভিন্ন দেশকে নিয়েই আসছে, যখনই আসছে দে গট ইন ট্রাবল। কারণ হচ্ছে এটা বুঝতেই হবে যে যখন একটা কোম্পানি মানে মিডিয়া তখনই কথা বলে একটা দেশ নিয়ে যখন ওই দেশ ইকোনমিকের বুম সিচুয়েশনে আছে। যখন বুম, তার মানে হচ্ছে ইকোনমিক্স মানে অ্যাকর্ডিং টু ইকোনমিক্স, যখন কোনো একটা কান্ট্রি নিয়ে মিডিয়া কথা বলে ওই কান্ট্রি যেহেতু বুমে আছে, তার মানে নেক্সটের যে স্টেজ ওই কান্ট্রির জন্য সেটা হচ্ছে ডাউন। সো দ্যাট মিনস হচ্ছে যখনই কোনো একটা কান্ট্রি নিয়ে মিডিয়া কথা বলবে, আমাদের অ্যাকচুয়ালি মিডিয়ার কথা না শুনে ওই কান্ট্রির ইকোনমিক অ্যানালাইসিস করা উচিত, যে কোন কোন জায়গা থেকে এই কান্ট্রি ধরা খেতে যাচ্ছে নেক্সট 4-5 বছরে। এটা হচ্ছে নাম্বার 1 আমি বলতে চাই। সেকেন্ড যে মিডিয়ার কথা বলতেছে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF যখনই কোনো একটা দেশকে বলছে আর এই দেশ তো গ্রোথের চরম শিখরে চলে যাচ্ছে, ওই দেশেও নিচের দিকে যাওয়া শুরু করতেছে। এইখানে আপনি আমাকে বলতে পারেন কি রে, IMF আর ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক্স বুঝে না? ওরা কেমনে এইভাবে মিস্টেক গুলো করে? টাইমস ম্যাগাজিন নাও বুঝলাম, মিডিয়া ও বুঝে কারেন্ট সিচুয়েশন, ও যেটা বলতেছে দ্যাট ডিডন্ট হ্যাপেন, বাট ওরা তো বুঝে, IMF ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক্স বুঝে। ওদের জন্য আমি সাফাই গাইব না, বাট ওদের জিনিসটা হচ্ছে ওরা কিন্তু, আমি প্রথম যে এপিসোডে বলতেছিলাম, ওরা কিন্তু কোনো একটা দেশের ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে চিন্তা করে ওই দেশের গভর্নমেন্টকে। ওরা চেষ্টা করে ওই দেশের মধ্যে কাজ করার জন্য ওই গভর্নমেন্টকে একটু পাম দিয়ে, গভর্নমেন্টেরকে একটু তেল দিয়ে, যদি গভর্নমেন্টের একটু প্রশংসা করে, যদি সে কিছু ইনভেস্ট করতে পারে। কারণ ওয়ার্ল্ড ব্যাংক IMF এরও ম্যান্ডেট আছে ইনভেস্টমেন্টের, যে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন এ গুড ইকোনমি। সো যখনই তারা কোনো একটা দেশে ইনভেস্ট করতে যায়, বাই দেমসেলভস দে গেট বায়াসড। তারা ওইরকম নতুন নতুন সিনারি তৈরি করতে চায় যে হাই এই দেশ অনেক উন্নতি করবে, আমরা এই দেশের ভিতরে এই কারণে ফাইন্যান্স করতে চাই। ওই কান্ট্রির সাথে যে সক্ষতা ম্যানেজ করার জন্য দে টেক, তারা হচ্ছে বিভিন্ন রকমের ফোরকাস্ট করে, কিন্তু এটা ফলশ্রুতিতে হয় না। প্র্যাকটিক্যাল এক্সাম্পল অনুযায়ী যে আসছে সেটা হচ্ছে যে আমি যেটা বললাম 1980 সালে জাপান, তারপরে 2000 সালের দিকে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, পরে যুক্ত করছে সাউথ আফ্রিকা, যে তারা তো আমেরিকারে ছাইরা যাবে গা, তারা হচ্ছে অনেক উন্নতি করে ফেলবে, তারা এটা করে ফেলবে ওইটা করে ফেলবে। কি হইলো? ধরা খেয়ে গেল। 2010 সাল পর্যন্ত এটা খুবই বেশি ছিল, মানে হাইপটা বেশি ছিল, কিন্তু 2010 সাল পর থেকে এরা এক একজনের দিকে চলে যেতে থাকলো আর কি, তারা নিজেদের প্রবলেম নিয়ে নিয়ে। সো এই জিনিসটাই যখন কোনো একটা মিডিয়া, কোনো একটা এই IMF ওয়ার্ল্ড ব্যাংক কোনো একটা দেশ নিয়ে কাজ করে, আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে ওই কান্ট্রির আন্ডারলাইং সিচুয়েশন নিয়ে। লেখক এখানে একটা চমৎকার কথা বলছে যে দ্য অপোজিট অফ লাভ ইজ নট হেট, তাই ইটস ইনডিফারেন্স। তাই ইনডিফারেন্স। রোমান্টিক থেকে আপনি একটু একটু রোমান্টিক মানুষ, একটু বলবে একটু। আমি রোমান্টিক মানুষ, তোমাকে কে বলছে আর কি? আমি আমি জানি আপনি romantic, জানি তো রিয়েলি রোমান্টিক। একটু বলো তো, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, যে দ্য অপোজিট অফ লাভ ইজ নট হেট, ইটস ইনডিফারেন্স। অভিমান। ঠিক আছে, এখানে এই জিনিসটা আসছে। তুমি আমাকে পাত্তা দিলে না। ও God! আমার কাছে লাগে যে এই যে অভিমান বা এই যে অপোজিট অফ লাভ, লেখক এখানে যেটা বলতে চাচ্ছে রুচির শর্মা, যে যখনই
মিডিয়া কোনো একটা কান্ট্রি নিয়ে কথা বলে না, মানে আইদার হেটও করে না। ধরেন মিডিয়া তো মাঝে মধ্যে হেট করে, যতগুলো ইসলামিক কান্ট্রি আছে মিডিয়া হেট করছে যে কাতার বাজে কান্ট্রি, ওরা বিয়ার খাইতে দিবেন স্টেডিয়ামের ভিতরে, এর চেয়ে খারাপ কান্ট্রি তো হইতেই পারে না। তারপর হচ্ছে ওই অন্য অন্য দেশ নিয়ে যাদেরকে হিট করে মিডিয়া, দ্যাট ইজ নট গুড। অলসো মিডিয়া যদি প্রেস করে, দ্যাট ইজ অলসো নট গুড। সবচেয়ে ভালো হচ্ছে মিডিয়া নিয়ে আপনার নিয়ে যদি কথাই না বলে। ফর এক্সাম্পল এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে টার্কি হচ্ছে 1990s দিকে খুবই রকমের সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, সমস্যা হইল। 2000 সালে যখন এরদোয়ান আসলো পাওয়ারে, সে এক্সট্রিম ভালো ভালো মেজারগুলো নিছে, কোনো মিডিয়া এটা নিয়ে কথাই বলে নাই। তারা ফোকাস কি, টার্কির মধ্যে কে বোরকা পরে নাই, কোন সরকার গিয়া কারে এরকম ল দিছে যেটা ওয়েস্টার্ন লিবারেল আইডিয়ার এগেনস্টে ছিল ওই কান্ট্রিকে, এই কারণে তারা ওই টার্কির দিকে ফোকাসই করে নাই। কিন্তু এই 10-15 বছরে টার্কি হ্যাজ গট এ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। এই যে তারা হচ্ছে যেতে মানে মিডিয়া থেকে অ্যাভয়েডেড হয়ে গেছে, ওই টার্কিতে কোনো কেউ গিয়া বাজে নজর নজর দিতে পারে না আর কি। আমাদের জাস্ট নজর লাগায় দেওয়া না, মিডিয়া টার্কিকে নজর লাগায় দিতে পারে না। সেম এক্সাম্পল হিসেবে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে ফিলিপিন্সের ক্ষেত্রে। এখানে ফিলিপিন্সের ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা এটা সবাই ধরে নিছে যে এটা হচ্ছে করাপশন, এখানের মধ্যে কোনো রকমের স্ট্যাবিলিটি থাকবে না, ইটস এ ল্যাগার্ড কান্ট্রি, এবং মিডিয়া এটা নিয়ে কথাই বলে না। কিন্তু এখন ফিলিপিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সো এই যে এক্সাম্পলগুলো দিয়ে লেখক যে জিনিসটা বুঝাতে চাইছে সেটা হচ্ছে যে দ্য টার্নিং পয়েন্ট ফর এনি কান্ট্রি ইজ অলওয়েজ আনএক্সপেক্টেড। মানে আপনি এটাকে এক্সপেক্ট করতে পারবেন না। যেটা হচ্ছে যে যখন কোনো একটা ইকোনমিক টার্ন হয়, সেটা মোস্ট অফ দ্য টাইম হয় সাডেন, ভায়োলেন্ট এবং খুবই তাড়াতাড়ি। যারা হচ্ছে ওই ইনভেস্টররা যারা হচ্ছে এই চেঞ্জের কারণে প্যানিক করে সেল দেয়ার অ্যাসেট, তারা খুবই বাজে প্রাইসে সেল করে, এবং হচ্ছে তারা ইকোনমি থেকে ভ্যালুটা ক্রিয়েট করতে পারে না, যে ভ্যালুটা তাদের ক্রিয়েট করা উচিত ছিল, এবং তারা হচ্ছে যে ওই ইকোনমির বটমের দিকে চলে যায়। কিন্তু মাথায় রাখতে হবে যে যখনই কোনো একটা ইকোনমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে, রিফর্মের দিকে যাচ্ছে, যে আমাদের ওই যে লাইফ সার্কেল অফ লাইফ অনুযায়ী রিফর্মের সময় ইকোনমিক কন্ডিশন খারাপ থাকলেও দ্যাট ইজ দ্য পয়েন্ট ইউ শুড বি ইনটু দ্যাট ইকোনমি। সো আমি যদি একজন ইনভেস্টর হই, আমি কোনো এক সময় কোনো একটা কান্ট্রিকে ইনভেস্ট করার সময় আই উইল নট লুক ইনটু দ্য মিডিয়া, আই লুক ইনটু দ্য কান্ট্রিজ রিফর্ম ইনিশিয়েটিভস। যে ক্রাইসিস, যদি কোনো একটা কান্ট্রি ক্রাইসিসে থাকে, আমার কাছে মনে হয় এখন আমি উইল বি মোর ইন্টারেস্টেড ইন এ ক্রাইসিস কান্ট্রি, কারণ এখন সে ওখান থেকে রিফর্মের ইনিশিয়েটিভ নিবে। দেখতে হবে যে ওই রিফর্মগুলো সেগুলো কি হিস্টোরিক্যালি টেস্টেড কিনা, টাইম অনুযায়ী টেস্টেড কিনা, বা অন্য কান্ট্রি এই স্টেপগুলো নিয়ে উন্নতি করছে কিনা ফিউচারে। সো কনসিডারিং অল অফ দিস, ইফ উই evaluate any country, then we will be able to make a good decision and make a good judgment that okay, this country is going to go and we will get the maximum and optimum value of our investment. So this is what actually the author was trying to say with the idea of this watch, like when a media hype watch. They don't go for the media hype, go for the fundamental economic reform and fundamental economic indicators. Right, আপনি যদি কোনো এক্সাম্পল দিতে চান। না, এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই। এটা মানে খুবই মানে একটা কবিরাজি টাইপের টোটকা তিনি আলোচনা করেছেন। ভালো লাগছে এটা, মানে এটা নিয়ে আমার খুব বেশি মানে আগ্রহ নেই। উনি বলতে যেটা চেয়েছেন যে মিডিয়া যা বলবে এটা শুনেও তো নাচানাচি করার দরকার নেই। তো করলাম না আরকি। মিডিয়া যদি এটা স্পেকুলেশন করে, ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি দ্য নেগেটিভ, এবং তারা একেক সময় একেকজন একেকভাবে করে। তুমি এটার পুরোপুরি ব্যাখ্যা দিয়েছো। এখন আমি তার চেয়ে এখন পুরো আমাদের স্টাডিটাকে আমি 5 মিনিটে কি সামারি করব নাকি মানে শেষ করে দিব? 5 মিনিটে সামারি করবেন? আচ্ছা। এতগুলো 10টা চ্যাপ্টার নিয়ে কথা বলছি। আচ্ছা, 10টা চ্যাপ্টার সবগুলো মোটামুটি যেগুলো বেশি বলা হয়েছে, এর মধ্যে 2-1টা পয়েন্ট আছে আমার যেটা মনে হলো যে আমি বলি নাই, এগুলো আমি একটু বলবো। যে মিস্টার শর্মা এই 10টা রুলের মাঝে বলছেন যে উনি লিডারশিপ নিয়ে একটা কথা বলেছেন, যে উনি অলওয়েজ সাপোর্ট করেছেন দ্যাট শুড বি আ ফ্রেশ লিডারশিপ। যে একটা লিডার 20 বছর 50 বছর ক্ষমতা থাকবে, তখন তার কি ওই ইনোভেশন করার ক্যাপাসিটি কমে যায়, হি বিকেম স্টেল, তার মধ্যে মানে জড়তা চলে আসে। তো এই জন্য যে কোনো একটা ডেভেলপিং ইকোনমির জন্য সবচেয়ে উপাদেয় হচ্ছে যে একজন ফ্রেশ লিডার আসবেন আর কি। হি ক্যান বি জেনারেল পিপল, টেকনোক্রেট না হলেই ভালো। টেকনোক্রেটদের কাজ লিডারশিপ দেওয়া না, উনি একদম প্রপারলি বলে দিচ্ছেন আর কি। টেকনোক্রেটদের কাজ হচ্ছে জেনারেল লিডারশিপদেরকে সাপোর্ট করা আর কি। এরপরে বলছে যে তার ইন্টেনশন থাকবে ইকোনমিক রিফর্ম পজিটিভলি করার জন্য, সেন্ট্রাল ব্যাংকটাকে যাতে প্রপারলি ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়, বাজেট, ডেফিসিট,
তারপরে তোমার এই লোন এই ডেটগুলো যাতে তোমার প্রপার রেশিওর মধ্যে থাকে, ডেট টু জিডিপি রেশিও যাতে প্রপার থাকে। তারপরে আবার মন চাইলো যে এসে আমি পপুলিজমের আইডিয়া দিলাম যে সব মানুষকে ফ্রি খাবার দিব, এটা দিব সেটা দিব, এই বিল্ডিং মারবো, এই প্রাইড প্রজেক্ট করবো, এগুলো যাতে না করে আর কি, পাগলামি না করাটা বেশি জরুরি আর কি। রাদার গো ফর এ ফোকাসড ম্যানুফ্যাকচারিং বেসড, অথবা যেখানে ইন্ডাস্ট্রি হতে পারে যেটা ইকোনমিকে বুম করবে, যেটা তোমার রাস্তাঘাট, এয়ারপোর্ট, টেলিকমিউনিকেশন সিস্টেম, যেটা সাপ্লাই চেইন সাইডকে প্রপারলি রিইনভেন্ট করবে, ওই জায়গাগুলোতে তিনি ফোকাস করতে বলেছেন। আর বলছেন যে বিলিয়নিয়ার থাকবে, বিলিয়নিয়ার আমাদের লাগবে। ওনার হচ্ছে যে সাইজেবল হচ্ছে যে 10% অফ এ জিডিপি শুড বি হেল্ড বাই বিলিয়নিয়ার। এর বেশি হলে কি মানে ইনইকুয়ালিটি ভেরি হাই হবে। আমরা যেটা গিনি কফিসিয়েন্ট পড়েছি আর কি ইকোনমিক্সের 101 কোর্সগুলোতে, তো ওইটা মানে বেশি করতে দেওয়া যাবে না। আবার দেখা যায় একদমই যদি মানে 1% 2% হয়, তখন ওইখানে প্রপার এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করে না। তখন এটা মেইন কারণটা কি, মানে ধরো তোমার ওখানে বিলিয়নিয়ার ডেভেলপ না করার অন্যতম কারণ হচ্ছে যে তোমার ট্যাক্স রেট ভেরি হাই হয়ে যায় আর কি। যদি ট্যাক্স রেট ভেরি হাই করো, তো বিলিয়নিয়াররা করে কি, ওইখানে বিলিয়নিয়ার হওয়ার পরে টাকাগুলো ক্যাপিটাল ফ্লাইট করে ওই কেমেন আইল্যান্ডে নিয়ে যাবে, অথবা পানামাতে নিয়ে যাবে, অথবা তোমার মনে করো যে অন্য কোনো একদম আননোন একটা কান্ট্রি যেটা আমরা নামই জানি না আর কি, ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ, এইগুলো জায়গায় নিয়ে গিয়ে টাকা রেখে দিবে আর কি। তখন মানে তোমার ওই জায়গায় তোমার ক্রাইসিস তৈরি হবে, অর্থাৎ ক্যাপিটাল ফ্লাইট হবে প্রচুর পরিমাণে আর কি। আরেকটা ব্যাপার উনি বলছেন যে গ্রোথ শুড বি ডিসপার্সড ইন এস কান্ট্রি। আমি খালি ঢাকাকে ডেভেলপ করবো, দ্যাটস নট আ প্রপার অ্যাপ্রোচ। উনি একটা রেশিও দিয়েছে যে আমার যে মেজর ফার্স্ট সিটি থাকবে এটার সাথে সেকেন্ড সিটি, অর্থাৎ ঢাকা যদি ফার্স্ট সিটি হয়, সেকেন্ড সিটি পপুলেশন রেশিও নট শুড বি মোর দেন 1:3, রাইট? এইটা আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং মনে হয়েছে। ওনার মানে বক্তব্যটা এটাই যে আমার যদি ঢাকা থাকে তাহলে আমার রাজশাহী থাকবে, আমার চিটাগং থাকবে, আমার খুলনা থাকবে, রংপুর থাকবে, যেগুলোতে মানে ইফ নট ইকুয়াল, ওইখানে সাইজেবল অ্যামাউন্ট অফ পপুলেশন থাকবে এবং ওইখানে সাইজেবল অ্যামাউন্ট অফ economic অ্যাক্টিভিটিস থাকবে। পপুলেশন কখন থাকবে? ইফ there is economic activities. Very simple equation. So if you can disperse the development throughout the country or in more cities, then there will be balanced and sustainable development. So you should make your second, third, fourth cities carefully and should keep proper emphasis while you are doing a budgeting or infrastructure project যখন তুমি করবে, তখন তোমার এই গভর্নমেন্টকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি। আর ইনফ্লেশন নিয়ে তার মানে প্রপার সাজেশন আছে যে জিনিসপত্রের দাম বাড়বো, ঠিক আছে, এটা তো ইনফ্লেশন থাকবে, যেহেতু তুমি এটা নিয়ে আবার তোমার একটা অ্যালার্জি আছে, ইনফ্লেশন কেনই থাকতে হবে সেটাও একটা বিষয়, সেটা নিয়ে আমরা আরেকদিন আর্গুমেন্ট করবো, আরেকদিন মারামারি করবো। তো আজকে বলি ওনার সাজেশনটা। রুচি শর্মা বলছে যে হ্যাঁ, ইনফ্লেশন এমার্জিং কান্ট্রি, আমাদের মতো কান্ট্রি, ইটস আইডিয়াল সাইজ ইজ 4%, মেবি ম্যাক্সিমাম 5%, এর বেশি হওয়া উচিত না। আর ডেভেলপ কান্ট্রি এরা মনে করো যে মেবি অ্যারাউন্ড 1.5 to 2% আর কি। এটা হচ্ছে প্রপার ইনফ্লেশন রেট। এইটাকে টার্গেট করে সবসময় আমাদের যেই গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বলো আর তোমার সেন্ট্রাল ব্যাংকের যেই কন্ট্রোল মেকানিজম, এটা ফোকাস করে কাজ করা উচিত, তার এটা মানে প্রপার সাজেশন। আর এটা হচ্ছে যে উনি যেটা বলতেছেন যে একটা দেশের ক্রাইসিস কে হবে যদি ইকোনমিক মানে হেলথটাকে কেমন, এটা আসলে তোমার দেশের লোকাল ফ্যাক্টরিগুলো ভালো বুঝে, লোকাল এন্টারপ্রেনাররা ভালো বুঝে, রাদার দেন সামওয়ান গিভিং ইউএফজি। আর তারা অনেক দেশ থেকে এসে এখানে কার ফ্যাক্টরি করছে, তোমার মোবাইল ফোন ফ্যাক্টরি করছে, এটা করছে, ওরা মনে হয় বুঝবে, ওরা বুঝে মনে হয় করবে না। তখন ওরা দেখে যে আমাদের লোকালরা ভালো করছে এবং লোকালরা হ্যাপি উইথ দ্য কারেন্ট সিচুয়েশন, তখন তারা তাদেরকে ফলো করে, না এই দেশটা তো ওরাই ভালো ব্যবসা করছে, ওয়ালটন ভালো ব্যবসা করছে, প্রাণ ভালো ব্যবসা করছে, তাহলে তো ওইখানে আরও এরকম কিছু করা যায় আর কি। আবার যদি মনে হয় না এরা তো যাই আছে দেখি এরাই মানে বাইরে ফ্যাক্টরি ট্যাক্টরি আন্ডার ইনভয়েসিং আপার ইনভয়েসিং করে টাকাগুলো ভাগায় নিচ্ছে, তাহলে আমরা ওখানে কেন থাকবো, আমরা চলে যাই আর কি। তো এই ডানকান ব্রাদার্সের মতো পালাবে আর কি, ঠিক আছে? আর ঠিক আছে, তোমার ডানকান ব্রাদার, ওকে। আর এটা হচ্ছে যে তোমার ডেটের ব্যাপারে তার বক্তব্য হচ্ছে ডেট শুড বি ডেট। এটা ডেট ম্যানিয়ে একটা কথা, যে ডেট নিয়ে মনে করো যে আমি শ্রীলঙ্কা বানায় ফেলবো, সব কিছু ইনফ্রাস্ট্রাকচার করে ফেলবো, স্টেডিয়াম বানাবো, ফ্লাইট লাইট দিব, যেখানে পোর্ট নাই সেখানে পোর্ট করবো, মানে মনের আনন্দে ইচ্ছা মতো প্রজেক্ট করবো, পরে দেখা যায় 10 বছর পরে ফকফকা লোকজন এসে আমাদেরকে মানে তারাই দিবে রাজপ্রসাদ থেকে। এটা একটা ডেট মানে ম্যানিয়ে আর কি, এরকম আনপ্রোডাক্টিভ। ওই যে আমরা ফাইন্যান্সের 101 কোর্সে এনপিভি পড়েছিলাম না, নেট কি বলো তুমি বলো, ফাইন্যান্স গাই, এনপিভি, আইআরআর, এগুলা প্রপারলি প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আচ্ছা ঠিক আছে, এগুলো যাতে আমার প্রপারলি মানে তোমার মানে করে বা প্রপারলি ফাইন্যান্সিয়াল মডেলগুলো প্রপারলি ক্যালকুলেট করে আমাদেরকে এই কাজগুলো করা উচিত, মনের আনন্দে করা উচিত না, অথবা আমার প্রেস্টিজ বাড়ানোর জন্য করা উচিত না, আমি এটা করছি এটা দেখানোর জন্য করা উচিত না, পাবলিকের যে কাজে লাগবে। এবং পরবর্তীতে আমি যখন এই ডেটগুলো সার্ভিসিং করতে যাব, তখন ম্যানেজমেন্টটা যাতে প্রপারলি করতে পারি, ওইটাও মাথায় রেখে করতে হবে আর কি। এটা মানে তার। আর ডেট ফোবিয়া আছে, আমি ডেট নিব না, আমি কেন ডেট নিব, এটা ইতিহাসে অনেক সময় হয়েছে, বিশেষ করে 1930 যে তোমার
গ্রেট ডিপ্রেশনের পরে পৃথিবীতে 15-20 বছর তোমার মানে ডেট নেওয়া বন্ধই ছিল অনেকটা, কেউ নিতে চাইতো না, কারণ ডেট নিলে বিপদে পড়বে এই ভয় আর নিত না, অথবা নেওয়ার মতো ওইরকম ব্যাংকগুলোরও ক্যাপাসিটি হারিয়ে ফেলছিল আর কি। বাট ডেট ফোবিয়া মানে খুব বাজে জিনিস। ডেটটা আমরা নিব যে ওই যে তার যে আছে যে আমাদের ডেট যদি ওভারঅল হয় গভর্নমেন্ট অনুযায়ী 40%, লেস দেন 40% দ্যাটস গুড এনাফ, বা 35% ইজ গুড এনাফ, এর কোনো সমস্যা নেই আর কি। এর বাইরে উনি একটা জিনিস হচ্ছে আমাদের একটু ফোকাসটা চেঞ্জ করা উচিত। উনি পুরো আমাদের ইকোনমিক হিস্ট্রিকে, রিসেন্ট ইকোনমিক হিস্ট্রিকে 2টা ভাগে ভাগ করছে। একটা এসি বলছে আর একটা বিসি বলছে। বিসি হচ্ছে বিফোর 2008 আর এসি বলছে আফটার 2008 আর কি। এটা ভালো। তো উনি বলছেন যে 2008 এর আগের যে আমাদের ডেভেলপমেন্ট মডেল এন্ড ডেভেলপমেন্ট টার্গেট ছিল, উই শুড রিভাইজ দ্য টার্গেট এগেইন। কারণ আগের মতো বেস লেভেল অফ ইকোনমিক প্রগ্রেস, জিডিপি ইমপ্রুভমেন্ট হবে এরকম আর এক্সপেক্ট করা উচিত না। যে তুমি আগের মতো 10%, 12% করে জিডিপি গ্রোথ করবা, 8%, নো। ইফ ইউ আর লাইক ইমার্জিং কান্ট্রি, ইফ ইউ গেট লাইক 5-6% জিডিপি গ্রোথ, you are in a very healthy situation right at this moment. And if you are like middle income countries, if you get like 3.5, 4, that's good. So you can run. আবার যদি তুমি ডেভেলপড হও 1.5% হলে তুমি ভালো আছো, যেটা আগে ছিল হয়তো 3%। মানে আগের মতো ওইরকম মানে আগের চেয়ে আমাদের দৃষ্টিটা একটু নিচের দিকে নামায়, তাহলে আমরা যদি কাজ করি দেন উই ক্যান হ্যাভ এ মোর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাইকেল। আদারওয়াইজ আমাদের এই রাইজ অ্যান্ড ফলটা খুব দ্রুত হবে আর কি। এইটা হচ্ছে তোমারই। এর বাইরে উনি পৃথিবীতে কয়েকটা ক্রাইসিস দেখছেন, এই ক্রাইসিসগুলো উনি খুবই 4টা ডি দিয়ে সামারাইজ করার চেষ্টা করেছেন। যে পৃথিবীর ইকোনমিতে এখন 4টা বড় ইম্পেন্ডিং ক্রাইসিস আছে, এইটাকে আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইড একসাথে যদি আমরা চিন্তা করতে পারি, ইট ক্যান বি প্যারার ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং অর লাইক ফাইন্যান্সিয়াল সিস্টেম। একটা হচ্ছে যে ডিপপুলেশন একটা সিরিয়াস ক্রাইসিস। আমরা বাংলাদেশে থাকি বা সাউথ এশিয়াতে যারা আছে একমাত্র তারাই বুঝতে পারি না, কিন্তু সারা দুনিয়াতে যদি এটা বোঝা যায় যে ডিপপুলেশন ইজ এ সিরিয়াস ক্রাইসিস। অর্থাৎ যদি ইকোনমি মোটামুটি প্রগ্রেস করতে হয়, ওইখানে পপুলেশনের একটা ব্যালেন্স লাগবে আর কি। ইফ ইট ইস নট লাইক ভেরি হাই লেভেল অফ পপুলেশন গ্রোথ, বাট ইউ নিড আ প্রপার লেভেল অফ পপুলেশন টু হ্যাভ আ পপুলেশন ডিভিডেন্ড, যেটা দিয়ে আমাদেরকে ইকোনমি রান তো করে কার জন্য? মানুষের জন্য। বা ইকোনমি রান করা কে মানুষ, কাদের জন্য করো? মানুষের জন্য করে। তো সব জায়গায় যদি মানুষ যদি কমে যায়, তাহলে আর ইকোনমি বাড়বে কোথা থেকে আর কি? ভেরি ইজি ইকুয়েশন। সো উই শুড কেয়ারফুল অ্যাবাউট দ্য ইকোনমিক ডিপপুলেশন ইস্যুটা। আরেকটা হচ্ছে যে ডিগ্লোবালাইজেশন। দেখো 2008 এর আগ পর্যন্ত এক ধরনের ট্রেড বিনস ছিল, সারা দুনিয়াতেই এক্সটার্নাল ট্রেডটা অনেক বেশি ছিল, এবং পরবর্তীতে 2008 এর পরে কমে গেছে। এই এখন যে ট্যারিফ ওয়ার হচ্ছে, এরপরে আমার ধারণা আরেকটা ধাক্কা খাবে আর কি। ইন্টারন্যাশনাল ট্রেড উইল রিডিউস ড্রামাটিক্যালি আফটার দিস ট্রেড ওয়ার, ট্যারিফ ওয়ার। এইটা আমাদের মানে ওয়ার্ল্ডের ইকোনমিক সিনারির জন্য ইটস এ বিগ ক্রাইসিস। বাট ইফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ দেয়ার, ইউনাইটেড নেশন ইজ দেয়ার, দে হ্যাভ টু ইন্টারভিন ইন দিস রিগার্ড। জানি কিছু করতে পারবে না, বাট মানে আইডিয়ালি দে শুড হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট দিস ইস্যুস। আদারওয়াইজ ultimately তো হয়তো বা বড় কান্ট্রি, they are already insulated, they wouldn't have much problem, but the countries like us and India and Pakistan and Sri Lanka, we're going to suffer a lot after this kind of trade war and trade reduction throughout the world. আরটা হচ্ছে যে তোমার ডিক্লাইন ইন প্রোডাকশন, যে আলটিমেটলি আমরা সবাই সার্ভিস করে মানে মরে যাচ্ছি আর কি। নো, সার্ভিস ইজ নট your ultimate goal. We should think about the manufacturing. More people in the manufacturing sector can save a lot. And last one, তিনি যেটা বলতেছেন যে গ্লোবাল ডেট অলরেডি অ্যারাউন্ড 350% or 450% অফ দ্য গ্লোবাল জিডিপি। এইটা ইজ এ ভেরি মানে মানে সিরিয়াস একটা ক্রাইসিস আর কি। তো ওই যে তুমি যেটা থিওরিটা বলছো যে না স্লোলি হলে ভালো, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করো ইফ ইটস লাইক এ ভেরি সাডেন সার্জ অফ মোর ডেথ, দেন ইটস গোনা বি এ ক্রাইসিস। তো এই যে অনেকগুলো ইস্যুস বলেছে। আই রিয়েলি এনজয় দ্য বুক। ইফ ইউ হ্যাড লাস্ট সেইং এনিথিং অ্যাবাউট দিস বুক, ইউ ক্যান সে অ্যান্ড উই ক্যান সে গুড বাই দেন। I want to end this by a strong criticism of this book. আমি তো এটা করার সুযোগ পাই নাই, আমি এটা ক্রিটিসিজম করি। There is a law, it's called Goodhart's law. আপনি অবশ্যই জানেন Goodhart's law. এই ল হচ্ছে বলে যখন কোনো KPI, মানে when a measures become a target, it ceases to be a good measure. So ধরেন এই কথাটা বাংলা হচ্ছে, যখন আমি কোনো একটা পরিমাপককে টার্গেট হিসাবে ধরি, তখন ওই পরিমাপক আর কোনো কিছু পরিমাপ করতে পারে না। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যদি আমি বলে দেই যে আজকে থেকে বাংলাদেশ 7% রেটে গ্রোথ রেট করতে হবে, জিডিপি গ্রোথ রেট, কারণ চায়না গ্রো করার সময় 7% করছে, বাংলাদেশও 7-এর বেশিতেই করতে হবে, 7। তখন কি হবে, যেহেতু আমার প্রধানমন্ত্রী বলছে এটা করবে, দেশের যত স্ট্যাটিস্টিশিয়ান আছে, দেশের যত পলিটিশিয়ান আছে, দেশের যত ব্যুরোক্রেট আছে, তাদের হচ্ছে টার্গেট হয়ে যায় এখন আমার 7% আনতে হবে।
এই 7% আনার জন্য তাদেরকে যা করার দরকার, তাদের যদি জম্বি ফ্যাক্টরিকে বাঁচা রাখতে হয় সেটা করবে। তারা যদি রাতের বেলায় অন্ধকারে লাইট জ্বালায় রাখতে হয় যাতে হচ্ছে স্যাটেলাইট থেকে বোঝা যায় যে তার ইকোনমি রানিং চলতেছে, এটা করবে। যারা খুব রানিং চলতেছে তারা হচ্ছে যদি কোনো জায়গার মধ্যে ওই রোড নাই খালি ব্রিজ বানাবে, যে অনেক বেশি কনস্ট্রাকশনের চলতেছে, মানুষ কি করবে যে মানুষ নাই কিন্তু হ্যাগোলাকে ঘর বানায় রাখবে যাতে ইকোনমিতে গ্রোথ দেখানোর জন্য। সো লেখক একটা জিনিস এখানের মধ্যে সে নিজেই এই পলিসি মানে গুড হার্ট লয়ের কথা তার বইয়ের মধ্যে মেনশন করছে, কিন্তু সে নিজেই আমার কাছে মনে হয় এই ফেলাসের মধ্যে চলে গেছে। সে মাঝে মধ্যে আমি কয়েকটা জায়গায় দেখছি যে সে দুইটা কান্ট্রিকে কম্পেয়ার করতেছে যে আফ্রিকান ইকোনমি 1980 সাল থেকে গ্রোথ হয় নাই, এশিয়ান ইকোনমি গ্রোথ হয়েছে। সে কি করছে সরাসরি এটাকে একটা কজেশনের মধ্যে ঢুকাই দিছে যে আফ্রিকান কান্ট্রিজরা এগুলো করতে পারে না এই কারণে এটা খারাপ হয়েছে, আর এশিয়ান কান্ট্রি এগুলো করছে দেখে এগুলো ভালো হয়েছে। অ্যাবসোলুটলি নট ট্রু। একটা কান্ট্রি আমরা দেখছি আফ্রিকান নেশন, আমরা স্টেফান ডারকানের বই যখন পড়ছি, ইচ কান্ট্রি হ্যাড এ ডিফারেন্ট স্টোরি, ইচ কান্ট্রি হ্যাড এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। সো আমি জাস্ট একটা দুইটা কান্ট্রি এক্সাম্পল নিয়ে একটা কারণকে কজেশন হিসেবে দেখাই দিলাম, দ্যাট শুড নট বি দ্য কেস, নাম্বার ওয়ান। সেকেন্ড, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাজেশনে ডাইরেক্ট স্পেসিফিক নাম্বার দিয়ে দিছে। আপনার জিডিপি গ্রোথ 25 থেকে 35%-এর মধ্যে হইতে হবে, ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও। আপনার সে বলতেছে যে একটা ডেভেলপড কান্ট্রির জন্য গ্রোথ রেট 1.5% হইতে হবে, একটা ডেভেলপিং এর কান্ট্রির জন্য গ্রোথ রেট 5 to 6% হইতে হবে, লেস ডেভেলপমেন্ট, আর ডেভেলপিং কান্ট্রিজের জন্য 3 to 4%। আপনি যখন এই রেটগুলো ডিফাইন করে দিচ্ছেন, হোয়াট আর ইউ ডুইং? ইউ লিটারালি সেইং ওকে দিস শুড বি ইউর নাইস হেলদি লুকিং গ্রোথ রেট। যখনই কোনো একটা গভর্নমেন্টের হেড এটা পড়বে, ও প্রথমেই তো গিয়ে ইনস্ট্রাকশন দিবে যে এই আমার 1.5 লাগবে। কিন্তু যদি এখন আমি যদি এভাবে ডিফাইন করে দেই হিস্ট্রি থেকে, আই শুড নট ডু দ্যাট অ্যাজ এ অ্যানালিস্ট। সে তার বোঝা উচিত ছিল লেখকের যে আমি যখন এরকম রেটগুলোকে ডিফাইন করে দিচ্ছি, দ্যাট বিকামস এ টার্গেট ফর আদার পিপল। আমাদেরকে যেটা করতে হবে, উই হ্যাভ টু মেক শিওর যে উই আর মেকিং দ্য বেস্ট ইউজ অফ এভরিথিং। যদি এখন তার জন্য গ্রোথ রেট আমার 100% হয়ে যায়, 100% গ্রোথ যদি আমি ইউটিলিটি অনুযায়ী করতে পারি। সে যখন সার্কেল অফ লাইফ বর্ণনা করতেছে, সে বলতেছে যে প্রথমে আসবে ক্র্যাশ, তারপর আসবে রিফর্ম, তারপর আসবে বুম, তারপর হবে ডাউন। সে লাস্ট চ্যাপ্টারে এই এক্সাম্পল দিয়ে বলছে চায়নার অবস্থা খুবই খারাপ, ভবিষ্যতে চায়না হবে সবচেয়ে বাড এক্সাম্পল। ওই লাস্টের চ্যাপ্টার গুড ব্যাড আগলি, আগলি হচ্ছে চায়না। এটাকে অলরেডি তো সে রং প্রুভেন, কারণ চায়না যখন ওই রিয়েল এস্টেট ক্রাইসিস যেটা আমি এক্সপ্লেন করলাম যখন হয়েছে 2014 সাল পর্যন্ত 15 সাল পর্যন্ত, চায়না ক্র্যাকড ডাউন, China cracked down Evergrande, China cracked down all of his companies, China cracked down Alibaba, China cracked down on all the oligopolies. Now China is river. Just এক সপ্তাহ আগে চায়না হ্যাজ ডেথ সেন্টেন্স দিছে তার এগ্রিকালচারাল মিনিস্ট্রিকে করাপশনের জন্য। পৃথিবীর কোনো দেশ করতে পারছে এইসব? সো এই সকল কিছু অ্যাকচুয়ালি যেটা প্রুফ করে যে লেখক যে জিনিসগুলো বলতেছে, সে যে জিনিসগুলোকে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে ধরে নিচ্ছে, দিজ আর নট ট্রু, দিজ আর নট ইন্ডিকেটরস, দিজ আর নট এনি নাম্বারস। গরমের সময় মানুষ আইসক্রিম খায়, আবার গরমের সময় মানুষ বিচে যায় এবং হাঙ্গরে কামড় দেয়। সো এখন যদি আমি কোরিলেশন চিন্তা করি যে যেই সময় মানুষ আইসক্রিম বেশি খায় ওই সময় মানুষ হাঙ্গরের কামড়ও বেশি খায়, দ্যাটস নট ট্রু। দিজ আর টু টোটালি ডিফারেন্ট থিং। লেখক মাঝে মধ্যে আমার কাছে মনে হয়েছে যে সে এই দুই জিনিসকে একত্রিত করে ফেলছে, কিন্তু historical perspective থেকে he has given a lot of information in the book, lot of data in the book, lot of logic and everything. I really loved it, but as government, as a user of the information, we should be really, really careful about this good hearts law, যে যখন একটা মেজার টার্গেট হয়ে যায় তখন সেই মেজার আর মেজার থাকে না। So with that strong criticism of this book, I would like to say, yeah, thank you all. দেখা হবে next পর্বে। থ্যাংক ইউ সো মাচ ভাই। Thank you. কথা বলিনি আমি।